রাগের মাথায় পাগলিটাকে তখন কি কি বললাম, কি জানি কি করছে এখন। ঈশানের এত কষ্ট হচ্ছে যে কাউকেই বোঝাতে পারছে না সে মনে মনে ভাবল। দিশা, তুমিও কি আমাকে বুঝতে পারছো না? রাগের মাথায় না হয় অনেক কথাই বলেছি, বাড়িতে আসতে বারণ করেছি, তাই বলে তুমিও নিজের থেকে আসবে না? তুমিও যদি রাগ করে থাকো, আমিও রাগ করে থাকি, তাহলে কে আমাদের মিল করে দেবে? তুমি প্লিজ এসো, আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছি না। ঈশানের চোখে পানি এসে গেল। দিশা এর আগেও কলেজে অনেক ফাজলামি করেছে ঈশানের সাথে, যার জন্য ঈশানকে অনেক অপমানিতও হতে হয়েছে। আর ঈশান রাগ করে দিশাকে অনেক বকেছিল, একবার তো দিশাকে চড়ও মেরেছিল। দিশা তখন যে যে কাণ্ড করেছিল তার সীমার বাহিরে। ঈশানের আজ সেসব ঘটনা মনে পড়ে গেল, আর দিশার জন্য দুশ্চিন্তা হতে লাগলো। রাগের মাথায় যদি খারাপ কিছু করে বসে। দিশা ছিল খুব চঞ্চল, রাগী এবং অভিমানী মেয়ে, তবে ঈশানকে অনেক ভালোবাসতো। আর অন্যদিকে ঈশান হলো দিশার রাগ ভাঙানোর কারিগর, কারণ দিশা জানে ঈশান তার মন ভালো করার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। এই জন্য একটুকুতেই অভিমান করত, আবার ঈশানের সামান্য বকাতেই কেঁদে ফেলত সে। একবার দিশা ঈশানের সাথেও ফাজলামি করেছিল। সে কলেজের একটা মেয়েকে বলেছিল যে ঈশান তাকে ভালোবাসে, আর সে যেন ঈশানের আগেই তাকে প্রপোজ করে। এ ব্যাপারে সে নিজে সাহায্য করবে। মেয়েটি সেই কথা শুনে সবার সামনে ঈশানকে প্রপোজ করেছিল। মেয়েটা আবার কলেজের প্রফেসরের মেয়ে ছিল। ঈশান যখন তার প্রস্তাব প্রত্যাখ্যান করলো, মেয়েটা মিথ্যা অভিযোগ দিয়ে ঈশানকে মার খাইয়ে নেয়। তখন ঈশান দিশাকে ইচ্ছে মতো বকেছিল। দিশা সেই জন্য তার ফোন ভেঙে ফেলে আর ঈশানের সাথে যোগাযোগ অফ করে দিয়েছিল। সেবার অনেক কাহিনী করে দিশার রাগ ভাঙিয়েছে সে। আবার একবার দিশা ঈশানের সাথে রাগ করে এক ছেলের সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছিল, যাতে ঈশান জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু শেষে ছেলেটি সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলে। দিশাকে পাওয়ার জন্য সে পাগল হয়ে যায়। শেষে গুন্ডা লাগিয়ে দেয় দিশাকে উঠে আনার জন্য। তখন সবাই ভয়ের মধ্যে পড়ে গিয়েছিল। শেষে দিশার সাথে দুইজন পুলিশ ছদ্মবেশে পাহারায় রাখা হয়েছিল। এইভাবে যে তারা দিশাকে তুলে নিয়ে যেতে ধরে, তখন পুলিশ তাদের ধরে ফেলে। তখন ঈশান দিশাকে কয়েকটা চড় মেরেছিল আর যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু দিশা ঈশানকে পাগলের মতো ভালোবাসতো। এদিকে ঈশানও তার কোনো খোঁজ খবর নিচ্ছিল না। সেই দুঃখে সে আত্মহত্যা করতে ধরে, কারণ দিশা খুবই ইমোশনাল একটা মেয়ে। সে যখন ভালো তখন খুব ভালো, কিন্তু রেগে গেলে আর রেহাই নেই। এইরকম আরো অনেক ঘটনা ঘটিয়েছে দিশা, যার জ্বলন্ত প্রমাণ ঈশান নিজেই। ঈশান আর রাগ করে থাকতে পারলো না। সে দিশাকে ফোন দিল, কিন্তু দিশার ফোন অফ ছিল। ঈশান এবার তার শ্বশুরকে ফোন দিল। তিনি জানালেন বাহিরে আছেন। ঈশান এবার তার শাশুড়িকে ফোন দিলেন। তার শাশুড়ি জানালো দিশা কাল থেকে কিছু খাচ্ছে না, ওর নাকি শরীর খারাপ। আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলাম, তখন বলল ডাক্তারের কাছে যাওয়ার মতো অসুখ হয়নি, কিন্তু আজ সকাল থেকে একবারও বাইরে বের হয়নি। কি বলছেন মা? ওকে ডাকেননি? ডেকেছি অনেকবার, কিন্তু খুলছে না। ঈশান আর এক মুহূর্তও দেরি করলো না। সে সকালবেলায় দিশার বাড়ির দিকে রওনা দিল। টেনশনে তার কিছু ভালোও লাগছে না। এদিকে তার বাড়িও বের হচ্ছে না। ঈশানের মনে হচ্ছে গাড়িটা খুব ধীরে ধীরে যাচ্ছে। সেজন্য সে ড্রাইভারকে বলল, ভাই একটু দ্রুত চালান না। ড্রাইভার বলল, দ্রুতই তো চলছে। ঈশানের অস্থিরতা বেড়ে গেল। এই মেয়েটা সারা জীবন তাকে এইরকম টেনশনের মধ্যেই রাখে। তাকে একটুও শাসন করা যায় না। যদি শাসন করা হয় তাহলে তো তার রাগ ভাঙাতে জীবনটাই শেষ। অনেক অপেক্ষার পর ঈশান দিশার বাড়ি পৌঁছলো। ঈশানকে দেখে দিশার মা এগিয়ে এলো। বাবা তুমি তখন তো বললে না আসবে। ঈশান তার শাশুড়ির প্রশ্নের কোনো উত্তর না দিয়ে জিজ্ঞেস করলো, দিশা কই? তার শাশুড়ি বলল, এতক্ষণে দরজা খুললো, মনে হয় ফ্রেশ হচ্ছিল, তুমি গিয়ে ঘরে বসো। ঈশান দিশার রুমে গিয়ে বসলো, কিন্তু দিশা এখনো আসতেছে না কেন? তাকে একটিবার দেখার জন্য সে পাগল হয়ে আছে। ঈশান রুমের মধ্যে পায়চারি করতে লাগলো। হঠাৎ দিশা বাথরুম থেকে বের হলো, কিন্তু দিশা ঈশানকে দেখিয়ে দিল এক দৌড়। ঈশান চিল্লাতে লাগলো, কই যাচ্ছ? এই শোনো দিশা, প্লিজ এরকম করো না দিশা। দিশা তার মায়ের কাছে গেল। তার মা বলল, তুই এখানে কেন? জামাই এসেছে দেখিসনি? দিশা বলল, এসেছে তো কি হয়েছে? দিশার মা দিশার উপর খুব রাগ হলো আর বলল, জামাইয়ের কাছে যা। দিশা রাগ করে অন্য রুমে চলে গেল। ঈশান তার শাশুড়িকে জিজ্ঞেস করলো, দিশা কই গেল মা? তার শাশুড়ি বলল, এখানেই তো ছিল। ঈশানের খুব রাগ হতে লাগলো। সে শুধু ভাবতেছে একবার শুধু দেখা পাই, ফাজলামি শিখিয়ে দিব। ঈশানের শাশুড়ি জামাইকে খেতে দিল। ঈশান বলল,
মা এখন আমি কিছুই খাবো না, আর দিশাকে একটু ডাকুন, বেশি দেরি করব না, আমি ওকে নিতে এসেছি। দিশার মা খুবই রেগে গেল। দিশা এরকম ব্যবহার কেন করছে? তিনি দিশাকে ডাকতে লাগলেন আর বললেন, তাড়াতাড়ি বের হ, ঈশান নিতে এসেছে তোকে। দিশা ঘরের ভিতর থেকে উত্তর দিল সে যাবে না। দিশার মা বলল, তুই যদি এখন দরজা না খুলিস তাহলে কিন্তু দরজা একেবারে ভেঙে ফেলবো আর তোর বেয়াদবি শিখিয়ে দেব। খোল বলছি। দিশা বলল, আগে ওকে চলে যেতে বলো। ও চলে না গেলে আমি কিছুতে বের হব না, কারণ আমি ওর সাথে কোনো কথা বলতে চাই না, ওর মুখ দেখতেও চাই না। আমি আর যাব না ওই বাড়িতে। দিশার মা ঈশানকে বলল, বাবা দেখো তো দরজাটা ভাঙা যায় কিনা। আজকে ওর একদিন কি আমার একদিন বেশ আদর করে করে মাথায় উঠেছে। ঈশান বলল, মা ওকে আর কিছু বলেন না, আমি চলে যাচ্ছি। ও না যেতে চাইলে আর কি করার আছে? আমার খুব ভয় হচ্ছিল, তাই ছুটে এলাম। দিশার মা এবার ভালো করে বলল, দিশা বের হয়ে আয় বলছি, কিছুই বলবো না। এই রকম করছিস কেন? দিশা বলল। আমি কিন্তু ওর সাথে যাব না। দিশার মা বলল। ঠিক আছে। দিশা দরজা খুলে দিল, কিন্তু দরজা খোলার সাথে সাথেই দিশার মা দিশার দুই গালে ইচ্ছে মতো চড় মারতে লাগলো। ফাজলামি করিস, এত বেয়াদব তুই কেমনে হইলি? ঈশান তার শাশুড়িকে আটকালো। মা কি করছেন? ব্যথা পাচ্ছে তো? দিশার মা ঈশানকে বলল, বাবা তুমি আজও একটা কথাও বলবে না? তোমার জন্য সে আজ এমন হয়েছে। প্রথম থেকে যদি ওকে শাসনে রাখতে সে কিছুতেই এমন করতে পারতো না। এই বলে আবার চড় দিল। ঈশান তার শাশুড়িকে থামালো, কিন্তু আজ দিশার মায়ের অনেক বেশি রাগ হচ্ছিল। মেয়ে মানুষের এত জেদ হবে কেন? এই বলে দিশার চুলের মুঠি ধরল। ঈশান দিশাকে এক ঝটকায় তার মায়ের কাছ থেকে ছাড়িয়ে নিল আর শক্ত করে বুকে জড়িয়ে ধরল। মা আপনি কি পাগল হয়ে গেলেন? খবরদার ওর গায়ে আর হাত দিবেন না, অন্তত আমার চোখের সামনে না। আমার চোখের আড়ালে আপনার মেয়ের সাথে যা ইচ্ছা করতে পারেন, আমার চোখের সামনে কেউ ওকে মারবে এটা আমি কিছুতেই সহ্য করব না। তারপর ঈশান তার চুলগুলো ঠিক করে দিল, তার গাল বোলাতে লাগলো। তার শাশুড়ি না থাকলে হয়তো গাল দুটোই একটু আদর করে দিত। দিশা ঈশানকে ঝটকা দিয়ে ফেলে দিল। তুমি ধরছো কেন আমাকে? আজাইরা দরদ দেখাতে আসছে, আমাকে মারুক কাটুক তোমার তাতে কি? তুমি কি জন্য এসেছো এখানে? চলে যাও, আজ তোমার জন্য মা আমাকে মারলো। এই বলে আবার জোরে জোরে কাঁদতে লাগলো। তারপর তারা রুমে চলে গেল। ঈশান দিশার পিছু পিছু গেল। দিশা বিছানায় শুয়ে কাঁদতেই আছে কাঁদতেই আছে। ঈশান গিয়ে দিশাকে জড়িয়ে ধরলো। দিশা কাঁদতে কাঁদতে বলল, কেন এমন করছো তুমি? আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? আমি বললাম তো হ্যাঁ আমাকে ভালো লাগছে না, তবুও বারবার কেন যেতে বলছো? ঈশান বলল, আমি কষ্ট দিচ্ছি না, তুমি আমার উপর মানসিক আঘাত করছো। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, তবু বারবার কেন দূরে ঠেলে দিচ্ছ? দিশা কোনো উত্তর দিল না। ঈশান দিশাকে তার পাশে করলো, কিন্তু দিশা আবার অন্য পাশ হলো। তাই আর তাকে বিরক্ত করলো না, দিশাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। ঈশান দিশাকে বলল, যাবে না আমার সাথে? না। কেন? এমনি। তাহলে কবে যাবে সেটা বলো, আমি সেই দিন তাহলে নিতে আসবো। আমি কোনো দিনই আর যাব না। আমি আজ থেকে তোমার সাথে ব্রেকআপ করলাম। এই বলে সে ঈশানকে সরিয়ে নিল। ঈশান হাসতে লাগলো। আমরা কি এখনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছি তাই ব্রেকআপ করে দিচ্ছ? দিশা বলল, তাহলে যেটা করলে তোমার মুখ আর দেখতে হবে না, তোমার বাড়ি আর যেতে হবে না, আর তুমি জোর করে আমাকে ধরতে পারবে না, সেটা করব। ঈশান দিশার মুখে হাত দিল। কি বলছো এসব? এসব কথা বলা ঠিক না। ঠিক আছে, তুমি যদি আমাকে ছাড়া ভালো থাকো তাহলে আর আসবো না তোমার কাছে। তবে এসব আজে বাজে কথা কখনোই বলবে না, কারণ আমাদের মাঝে ঝগড়া হবে, রাগ থাকবে, অভিমান থাকবে, দূরত্ব থাকবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা জীবনেও ভাববো না। আমাকে যখন একটু সহ্য হচ্ছে না তাহলে আমি আর আসবো না। তোমার যেদিন ইচ্ছা করবে সেই দিন যেও। কোনোদিনও আর ইচ্ছে করবে না। ঈশান আর কোনো কথা বলল না। সে দিশাকে জোর করেই জড়িয়ে ধরল আর বলল, এত রাগ কই থেকে আসে? রাগটা একটু কম করা যায় না? ছাড়ো আমাকে, আর আমার রাগ কখনই কমবে না। তাই চ্যালেঞ্জ করছো? কিসের আবার চ্যালেঞ্জ? ঈশান দিশাকে বলল, আমার চোখের দিকে তাকাও আর বলো আমি চলে গেলে তুমি খুব খুশি হবে। তাহলে সত্যি বলছি আর আসবো না কখনো। বলবো না। আজ বলতেই হবে তোমাকে। দিশা উঠে যেতে ধরল। ঈশান তাকে আবার টেনে আনলো কাছে। আবার ধরছো কেন? তুমি আর আমাকে ধরতে পারবে না, আমি তোমাকে আর ধরতে দেব না।
ঈশান ছেড়ে দিল দিশাকে। ঠিক আছে, নো ধরাধরি, নো ছাড়াছাড়ি, অনলি গোয়িং বাড়ি। এখন একটু রেডি হও দেখি, তাড়াতাড়ি চড়তে হবে গাড়ি। বউ যাবে তার শ্বশুর বাড়ি, সো নো কান্দাকান্দি, অনলি ভালোবাসাবাসি। আর বাকিটা গিয়ে বলবো বাড়ি। এখন রেডি হও তাড়াতাড়ি। করুণা আর আরি, আমি যে তোমায় বড্ড ভালোবাসি। তোমার মা যে তোমাকে মারলো তার জন্য ভেরি ভেরি সরি। লাভ ইউ আমার জান পাখি। এখন কি তোমাকে একটু ধরতে পারি? দিশা সেই কথা শুনে হাসতে লাগলো। এসব কি বলছো তুমি? পাগল হয়েছো নাকি? আরো বলবো? না, দরকার নেই। আমি এখন রেডি হতে যাচ্ছি। এত তাড়াতাড়ি রাগ কমে গেল? একটুও কমেনি। আর আমি রাগ করেই তোমাদের বাড়ি যাচ্ছি, কারণ মা আমাকে কেন এতগুলো মারলো, কি কারণে মারলো, তাই আমি ঠিক করেছি আর এই বাড়িতে আসবো না। ঈশান দিশাকে আবার জড়িয়ে ধরলো আর বলল, মাকে যেন এসব কথা বলো না, অনেক কষ্ট পাবে। তাছাড়া তুমি যা শুরু করেছিলে, আমারই তো চট দিতে ইচ্ছে করছিল। মারো, এখন মারো। এই বলে ঈশানের হাত দুটি ধরে তার গালে চড় দিতে লাগলো। কি করছো? আমার বউ কি পিটন খাওয়ার জন্য নাকি? শুধু আদর আর ভালোবাসার জন্য, আর কিছু না। এরপর থেকে যে পিটন দিবে আমি তার উপর অনেক রেগে যাব, ঠিক আছে? দিশার রাগ কিছুটা কমেছে। ঈশান দিশার কপালে একটা কিস করলো আর বলল, তুমি বড়দের মুখে মুখে যে তর্ক করো তার কি হবে? বড়রা কোনো কথা বললে চুপ করে শুনবে। যদি চুপ করে থাকতে না পারো, ঘরে এসে সেগুলো আমাকে বলবে, যা মন চায়। কিন্তু আর যেন আমার বাবা মা, বোন এবং তোমার ফ্যামিলি ও কারোর সাথে তর্ক করতে না দেখি। দিশা চুপ করে থাকলো। কি হলো? কিছু তো বলো। আমি কিছু বললে সেটা অপরাধ হয়ে যায়, তাই আজ থেকে কোনো কথা বলবো না, কারোর সাথেই না। এটাও একটা বেয়াদবি। কথা বলবে না কেন? কথা না বললে তখন সবাই বলবে মেয়েটা খুব অহংকারী, ভাব নিয়ে চলে। তুমি কি আমাকে এসব উপদেশ দেওয়ার জন্য এসেছো? না তো, বউটাকে একটু দেখার জন্য এসেছি। এই বলে দিশাকে আদর করতে লাগলো। আবার বারণ করলাম যে। ঈশান হাসতে লাগলো আর বলল, মন থেকে বলছো? তো মুখ ফুটে বললেই তো হয়, জোর করে আদর করো। মানে? এখন একটু চুপ করবে তুমি? সব সময় ডিস্টার্ব করো। দিশা এবার নিজেই ঈশানকে কিস করলো আর বলল, আমার ব্যবহারে কষ্ট পেয়েছো তুমি? না, তবে মায়ের সাথে যা করেছো তার জন্য এখনো রাগ হচ্ছে। বাড়ি গিয়ে মার কাছে ক্ষমা চেয়ে নেব, তাহলে কি রাগ কমবে তোমার? একটু কমবে, তবে ভবিষ্যতে এমন কাজ আর করবে না। ঠিক আছে। আজ আর ঈশান দিশাকে নিয়ে বাড়ি গেল না। এদিকে সে বাড়িতে ফোন করে একবারও জানায়নি যে সে দিশাকে নিতে এসেছে। সে দিশাকে কাছে পেয়ে সব ভুলে গেল। এদিকে তার বাবা মা তার জন্য চিন্তা করতে লাগলো। ফোনটাও বন্ধ ছিল, কারণ দিশা ফোনটা রাগ করে ফেলে দিয়েছিল। ফোনটা সেখানেই বন্ধ অবস্থায় পড়ে আছে। দিশা তার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। আজ তার মুখে কি সুন্দর হাসি। ঈশান তার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, সবসময় যদি এইরকম হাসি খুশি থাকতো তাহলে কত ভালো হতো। কিন্তু উনি তো তা করবেন না। সামান্য কিছু নিয়ে ঝগড়া শুরু করে দিবেন, আর একটুতেই কেঁদে ফেলবেন, আর আমাকে শুধু শুধু টেনশনে ফেলে দেবেন। ওভাবে কি দেখছো? কিছু না। তাহলে এভাবে তাকিয়ে আছো কেন? নিজের বউয়ের দিকে তাকাবো না তো কার দিকে তাকাবো? দিশা ঈশানের কাছে এগিয়ে গেল। তারপর তাকে বিছানা থেকে টেনে নিচে নামালো। কি করছো? পড়ে যাবো তো। কটা বাজে দেখেছো? তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এই বলে সে বাহিরে চলে গেল। ঈশান দেখতে পেল মেঝেতে তার ফোন পড়ে আছে। এতক্ষণে তার মনে হলো বাড়ির কথা। একটা ফোনও করা হলো না বাড়িতে। ঈশান ফোনটা তুলে দেখতে লাগলো আর বলল, এই মেয়েটার একটু মায়া মমতা নাই? কিভাবে এত দামি একটা ফোন ভেঙে ফেললো? দিশা ঠিক তখনই আবার রুমে এলো। কি হলো? রেডি হবে কখন? এই তো হচ্ছি, কিন্তু তার আগে বলো, তুমি যে রাগ করে ফোনটা ভেঙে ফেললে, এখন আবার নতুন একটা ফোন কিনতে টাকা লাগবে না? দিশা কোনো উত্তর দিল না। সে নিচ মুখ হয়ে থাকলো। ঈশান দিশাকে তার পাশে এনে বসালো আর বলল, আমাকে কঠোর হতে বাধ্য করো না দিশা। একবার যদি আমার মনে রাগ ঢুকে যায়, আমি যদি কঠোর হই, তাহলে কিন্তু তোমার আর রেহাই নাই। তখন আমার পিছে পিছে ঘুরলেও আর কোনো ভালোবাসা খুঁজে পাবে না। তাই আমি যেমন আছি তেমনই থাকতে দাও, কিন্তু তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। তুমি আমার শুধু ভালোবাসাই দেখেছো, আমার রাগ অভিমান এগুলো এখনো দেখোনি। এবারও ছাড় দিলাম, কিন্তু পরবর্তীতে আর মাফ করব না। দিশা সেই কথা শুনে কেঁদে ফেলল। কি হলো এটা? আমি কি কাদার কথা বললাম? চোখে কি পানি লেগেই থাকে? ঈশান দিশার চোখের পানি মুছে দিল আর বলল, আজকে অনেক বেশি সুন্দর লাগছে তোমাকে। দিশা রাগান্বিত চোখে ঈশানের দিকে তাকালো। সত্যি বলছি, আর সকালবেলার ওই মুখের হাসিটা একদম পাগল করে দিচ্ছিল আমাকে। সবসময় সেই রকম ভাবেই হাসবে। দিশা চুপচাপ ঈশানের কথা শুনছে। ঈশান দিশাকে তার কোলের ভিতর নিল আর বলল,
মাঝে মাঝে তোমার কি হয়, এত খারাপ ব্যবহার করো যা ভাষায় প্রকাশ করা যায় না। কেন এমন করো? এখন থেকে রাগটা একটু কন্ট্রোলে আনতে হবে। আমি সত্যি বুঝতে পারি না কিছু, কেন যে এমন করি। বাসায় তো যাচ্ছ, কিন্তু মা যদি বকাবকি করে খবরদার তর্ক করবে না, মনে থাকবে? দিশা ঈশানকে জড়িয়ে ধরলো আর বলল, মনে থাকবে, কিন্তু আমার খুব ভয় করছে। মা বাবা যে কি কি বলে, ওনারা তো আজ আমার কান ঝালাপালা করে দেবে। বেয়াদবি যখন করেছো তখন তো শাস্তি পেতেই হবে। এখন একটা উচিত কথা বলি। কি? আমি কি মাকে বলেছিলাম তানিয়ার পিছনে দৌড়াদৌড়ি করতে? আর উনি কি কানা নাকি? কার পিছনে দৌড়াচ্ছেন, কাকে মারছেন তা একবার জন্যও দেখেননি? আগে যাচাই করে নেবেন না? এই কথা আমাকে বলছো ঠিক আছে, মাকে যেন আবার বলো না। দয়া করে নতুন কোনো অশান্তি শুরু করবে না। দিশা কোনো উত্তর না দিয়ে উঠে গেল। ঈশান রেডি হয়ে নিল। দিশা তার মাকে বলল। যাচ্ছি আমি। তার মা সেই কথা শুনে কেঁদে ফেললো আর বলল, কালকে চর মেরেছিলাম দেখে নিশ্চয়ই আমার উপর এখনো রেগে আছিস। দিশা চুপচাপ ভাবে দাঁড়িয়ে আছে। কি হলো, কথা বলছিস না কেন? রাগ করে আছি কিনা জানি না, তবে আর আমি এই বাড়িতে আসবো না। ও, তাহলে রেগে আছিস এখনো? রাগ করে থাক আর অভিমান করেই থাক। একটা কথা মনোযোগ দিয়ে শুন, ঈশানের সাথে কোনো খারাপ ব্যবহার করবি না। ওর রকম ছেলে জীবনেও আমি দেখিনি। তোর এত অত্যাচার সহ্য করেও কিভাবে হাসি খুশি থাকে বুঝছি না। আর তোর শ্বশুর শাশুড়ির সাথে কোনো বেয়াদব করবি না, মনে থাকবে। দিশা কোনো উত্তর না দিয়ে রাগ করে গাড়িতে গিয়ে বসলো। তবে তার আজ খুব খারাপ লাগছে। কেন তাকে এত বোঝাতে হবে? একদিকে ঈশান বোঝাচ্ছে, আবার অন্যদিকে তার মা। সে কি এতই খারাপ? তাকে কেউ ভালো বলছে না। সে মনে মনে প্রতিজ্ঞা করলো যে নিজেকে এবার পাল্টিয়ে ফেলবে। ঈশানের মুখের উপর আর কোনো কথা বলবে না, তার অনেক সেবা করবে, ঈশানকে অনেক বেশি ভালোবাসবে যেমন করে ঈশান তাকে ভালোবাসে। দিশা আর ঈশান বাড়ি চলে গেল। দিশার মা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল যতদূর দেখা যায়। দিশা আর ঈশান বাড়ি পৌঁছে দেখে তার বাবা সোফায়, তার মা চেয়ারে আর তার বোন দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে কেউ কোনো কথা বলল না। তারা সবাই ডুবে চলে গেল। ঈশান হাঁ করে তাকিয়ে রইল, কিছুই বুঝতে পারল না। ঈশান তার মাকে বলল। মা, যাচ্ছ কেন? তার মা কোনো উত্তর দিল না। ঈশান তানিয়ার মাথায় একটা টোকা দিল। কি হয়েছে রে, সবাই চলে গেল কেন? সবাই রাগ হয়ে আছে। তুই যে ভাবিকে আনতে যাবি তা সবাইকে বলে যাবি না? এদিকে আবার ফোনটাও বন্ধ করে রেখেছিস। খালা আর খালু কাল সারা রাত ঘুমায়নি, পুলিশের রিপোর্ট পর্যন্ত করেছে। আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই যোগাযোগ করতে পারিনি। হঠাৎ তানিয়ার চোখ দিশার দিকে গেল। সেই প্রথমবার দিশাকে সরাসরি দেখতেছে, কিন্তু তানিয়ার মনে হলো দিশাকে সে আগে কোথাও দেখেছে। সে ঈশানকে বলল। তোর বউকে চেনা চেনা লাগছে কেন? কই যেন দেখেছি। ঈশান বলল। মাথা মোটা কোথাকার, সেদিন যে ভিডিও কলে কথা বললি তাই হয়তো চেনা চেনা লাগছে। না না, ভাবিকে আমি কোথায় যেন দেখেছি। মানে কি? দেখতেই পারিস, হয়তো কোনো মার্কেট বা রাস্তাঘাটে দেখেছিস। কি জানি, মনে করতে পারছি না। আচ্ছা, তোর এক্স গার্লফ্রেন্ডটা কি বিয়ে করেছে? তা আমি কি করে জানবো? আমি কি ওর খোঁজ রাখি নাকি? দিশা বলল। গার্লফ্রেন্ড? তোমার গার্লফ্রেন্ড ছিল? কে সে? আমি তো জানি না। ঈশানের এবার খুব রাগ হলো। সামান্য ব্যাপারটা দিশা বুঝতে পারছে না। দিশাই তো তার গার্লফ্রেন্ড, সে তো তার কথাই বলছে। তানিয়ার সামনে তাকে বোঝাতেও পারছে না। ঈশান দিশাকে বলল। তুমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আগে বলো তোমার গার্লফ্রেন্ড ছিল। তানিয়া বলল। ভাবি, তুমি জানো না ঈশান ভাইয়ের গার্লফ্রেন্ডের কথা? না তো। তানিয়া বলল। টানা 5 বছর ধরে রিলেশন করেছে। 1 নাম্বারের চিটার তোমার স্বামী, তাকে বাদ দিয়ে তোমাকে বিয়ে করেছে। ঈশান তানিয়াকে বলল। এমন মার দিব না তোকে, আমাকে চিটার বললি কেন? চিটারকে চিটার বলবো না? তুই তো জানিস আমি আমার মায়ের কথা সবার আগে শুনি। মা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমি মেনে নিয়েছি। তোর মা তো প্রেম করতেও বারণ করেছিল, তবুও করেছিলি কেন? তখন মনে ছিল না মায়ের কথা? বেচারি মেয়েটা যে এখন কি করছে কে জানে। আর তুই দিব্যি বউ নিয়ে আনন্দে আছিস। তুই কি চাস আমি দিশার সাথে সারাক্ষণ ঝগড়া করি? না না, সেটা বলিনি। 5 বছরের সম্পর্ককে তুই কি করে ভুলে গেলি সেটাই ভাবছি। দিশা এতক্ষণ বুঝতে পারলো, তাই সে বলল। অতীত তো অতীতই, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন সে আমাকে বিয়ে করেছে, তাই আমি ওর গার্লফ্রেন্ড, আমি ওর বউ, বুঝেছো? আর কখনো এই ব্যাপার নিয়ে কথা বলবে না। ঈশান দিশার দিকে তাকিয়ে রুমে চলে গেল। দিশা তানিয়াকে বলল। আমিও চাই, পরে কথা হবে।
দিশাও রুমে গেল। তানিয়া মনে মনে বলতে লাগলো, ভাবলাম 5 বছরের রিলেশনের কথা শুনে রেগে যাবে, কিন্তু কিছুই তো হলো না। এত স্বাভাবিকভাবে ব্যাপারটা মেনে নিল কিভাবে? আচ্ছা, ওসব না হয় বাদই দিলাম, কিন্তু দিশাকে আমি এর আগেও দেখেছি, এটা সত্যি, কিন্তু কোথায় দেখেছি? ধুর শালার ব্রেন, এ তো ধীরে ধীরে যে কাজ কেন করে। তাড়াতাড়ি কাজ কর আমার প্রিয় ব্রেন, আমার ভালোবাসার ব্রেন। এই বলে সে চোখ বন্ধ করে মাথায় টোকা দিচ্ছে আর ভাবতেছে। ইরা এসে দেখে তানিয়া কেমন জানি করছে। সে জিজ্ঞেস করলো, কি করছিস তুই? তানিয়া ওই অবস্থায় বলল, আমার ব্রেন ওয়াশ করছি। মানে কি, পাগল টাগল হলি নাকি? হতেই পারি, সেদিন যে হারে তোমার মা আমার পেছনে দৌড়েছে, এখনো মনে হলে ভয় করে আমার। রাতে এখন প্রতিদিন স্বপ্নে দেখি খালাকে। কি কি দেখিস স্বপ্নে? খালা একটা লাঠি নিয়ে আমার পিছু পিছু দৌড়চ্ছে, আর আমি তার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য কখনো নদীতে ঝাঁপ দিচ্ছি, কখনো আবার আকাশে উড়ে যাচ্ছি। কাল তো কুয়াশার মধ্যে ঝাঁপ দিয়েছিলাম। ইরা হাসতে লাগলো। আপা হেসো না, সত্যি বলছি, মনে হয় বুদ্ধিটা আগের চেয়ে অনেক কমে গেছে। খালা যে কেন এত বড় একটা ভুল করলো। ইরা তানিয়ার মাথায় জোর করে টোকা দিল আর বলল, এসব পাগলামি কথা বাদ দিয়ে খাবার দে, ক্ষুধা লাগছে। আর এসব কেন দেখিস জানিস? কেন? সারাক্ষণ মোবাইলে গেম খেলিস আর ভূতের মুভি দেখিস, সেই জন্যই। হঠাৎ তানিয়া চিৎকার দিয়ে উঠলো আর ইরার গালে চুমু খেতে লাগলো। আপা তুমি একটা জিনিয়াস। মানে? তুমি টোকা দেওয়ার সাথেই আমার বুদ্ধি কেমন জানি বেড়ে গেল। আর একবার টোকা দাও দেখি। মানে কি, কি বলছিস তুই? আসলেই তুই একটা পাগলি। ভাগ্যিস ঈশানের সাথে তোর বিয়েটা হয়নি। তানিয়া আবার চিৎকার দিয়ে উঠল। বুদ্ধি আমার আরো বেড়ে গেল। এই বলে সে ইরাকে আবার একটা চুমু দিল। কি করছিস তুই? তুমি আমাকে পাগল ভেবো না আপা, আমি আসলে অনেক বুদ্ধিমান, তবে ব্রেনটা আমার খুব দুষ্টু, সহজে কাজ করে না, ধীরে ধীরে কাজ করে। বলবি তো কি হয়েছে? তুই এমন করছিস কেন? তাহলে শোনো, আমি অনেকক্ষণ ধরে আমার ব্রেনের সাথে পরামর্শ করছিলাম যে দিশাকে আমি এর আগে কই দেখেছি, কিন্তু আমার ব্রেন আর আমি খুঁজে পাচ্ছিলাম না। তুমি যেই একটা টোকা দিলে আর মোবাইলের কথা বললে, তখন মনে হলো যে আমি ফোনে দেখেছি দিশার ছবি, তারপর আবার ভুলে গেলাম যে কার ফোনে দেখেছি। যেই তুমি ঈশানের কথা বললে, তখন মনে হলো আমি দিশাকে এর আগে ঈশানের ফোনে দেখেছি। তোর কি হয়েছে? ওর বউয়ের ছবি ফোনে থাকতেই পারে। হ্যাঁ পারে, কিন্তু ছবিটা আমি অনেক আগে দেখেছি, কিন্তু এখন আমি এটা মেলাতে পারছি না যে তখন তো ঈশানের সাথে দিশার বিয়েই হয়নি। তাছাড়া দিশা আমাদের ফ্যামিলির চেনা পরিচিত কেউ না, আর ঈশানও বিয়ের আগে ওকে দেখেনি। তাহলে দিশার ছবি বিয়ের আগেই ঈশানের ফোনে এলো কিভাবে? ইরা বুঝতে পারলো ব্যাপারটা। যে দিশার ছবি তানিয়া ঈশানের ফোনে দেখেছে, সে তানিয়াকে বলল, এসব নিয়ে তুই এত মাথা ঘামাচ্ছিস কেন? আজাইরা বুদ্ধিগুলো শুধু এমনি এমনি কমে ফেলেছিস। এসব নিয়ে আর না ভেবেই নিজের কাছে মন দে। আচ্ছা ইরাপা, দিশা আবার ঈশানের গার্লফ্রেন্ড না তো? তুই কি বলছিস এসব? এসব আবল তাবল কথাবার্তা বলে সংসারে অশান্তি সৃষ্টি করতে চাস? রাগ করছো কেন? আমার মনে হলো তাই বললাম। আর বলবি না এসব কথা, মা শুনলে ভাববে সত্যিই দিশা ঈশানের গার্লফ্রেন্ড। ইরা আর এ ব্যাপারে কথা না বলে অন্য বিষয় নিয়ে কথা বলা শুরু করলো। দিশা রুমে যেতে ঈশান তাকে বলল, এই মাথা মোটা, তোমার বুদ্ধি তো দেখছি তানিয়ার থেকেও কম। আমার গার্লফ্রেন্ড কে ছিল তুমি জানো না? কি করে এটা তুমি বিশ্বাস করলে যে তুমি ছাড়া অন্য কেউ ছিল? তানিয়া এমনভাবে বলছিল যে আমি ঘাবড়ে গিয়েছিলাম। আচ্ছা ধরো তুমি আর আমি দুইজনই অজানা। আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে না করে তোমাকেই করলাম, আর তুমি বিয়ের পর জানতে পারলে তোমার স্বামীর রিলেশনের কথা, তখন কি করতে? দিশা ঈশানের গলা টিপে ধরল আর বলল, খুন করতাম। আমার জিনিস অন্য কারো কেন হবে? সত্যি সত্যি দেখি খুন করছো। আচ্ছা ছাড়ো এখন। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, তানিয়া কিন্তু তোমাকে চিনতে পেরেছে, যদিও শিওর হতে পারছে না, তবুও বলছি ওর সামনে একটু কম কম যাবে। হ্যাঁ ঠিক আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, মা বাবার রুমে যেতে হবে। আল্লাহই জানে কি আছে কপালে। আমি কি করে যে ভুলটা করলাম। সরি, আমার জন্য এসব হচ্ছে। ঈশান দিশার কপালে একটা কিস করলো আর বলল, ঠিক আছে, এবার ভুল হয়েছে, পরবর্তীতে আর না হলেই ভালো। যা বলতে হবে মনে আছে তো? হ্যাঁ আছে। মা যতই বকুক কোনো উত্তর দেব না, চুপ করে শুনবো আর ক্ষমা চাইবো মার কাছে। গুড, লক্ষ্মী বউ আমার। ঈশান দিশাকে নিয়ে তার মায়ের রুমে গেল। মা, আসলে এত তাড়াহুড়ো করে বের হয়েছি যে কাউকে বলার সময় পাইনি। ভুল হয়ে গেছে মা। আমি জানি তোমরা অনেক টেনশন করেছো, দয়া করে রাগ করে থেকো না। তার মা চুপ করে আছে। ঈশান তার বাবার কাছে গেল। বাবা, তুমি অন্তত বোঝার চেষ্টা করো। ঈশানের বাবা বলল, কি এমন দরকার যে তাড়াহুড়ো করে বেরোতে হলো? দিশা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল,
তাই আমি কাউকে না বলে তাড়াতাড়ি করে ওর বাড়িতে গিয়েছিলাম। ঈশানের মা এখনো চুপ করেই থাকলো। কথা বলছো না কেন মা? ঈশান দিশাকে চোখ দিয়ে ইশারা করলো মায়ের কাছে ক্ষমা চাও। দিশা তাই তার শাশুড়িকে বলল, মা, হ্যাঁ আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি সত্যি সেদিন বুঝতে পারিনি, আর করব না এমন ফাজলামি। সরি মা, প্লিজ ফরগিভ মি। ঈশানের মা কোনো কথাই বলছে না। ঈশান কতবার মা মা করে ডাকলো, কিন্তু কোনো উত্তর দিলেন না। ঈশানের বাবা বলল, তোর বিবেক আসলেই নষ্ট হয়ে গেছে। তোর বাবা মা যে বেঁচে আছে তুই মনে হয় এটা ভুলে গেছিস। আমরা যে তোকে নিয়ে টেনশন করব এটা ভেবেছিলি কখনো? যাওয়ার সময় বলে যাসনি? আবার ওখানে গিয়ে তো একটা ফোন করতে পারতি। আমার ফোনটা ভেঙে গেছে, তাই যোগাযোগ করতে পারিনি। সেই কথা শুনে ঈশানের বাবা বলল, তোর বউ ভেঙেছে নাকি? তোর বউয়ের তো আবার অনেক রাগ। দিশা সেই কথা শুনে ঈশানের দিকে তাকালো। না না, ও ভাঙবে কেন? আমার পকেট থেকে পড়ে গেছিল। ঈশানের বাবা বলল, তোর শ্বশুর বাড়িতে কি আর কারো ফোন ছিল না? ঈশান আর কোনো উত্তর দিতে পারল না। সে শুধু বারবার ভাবছে সে কি করে এই ভুলটা করলো। ঈশান তার মাকে জড়িয়ে ধরলো, বলল, তো ভুল হয়েছে, দরকার হলে কয়েকটা চট দাও, তা না হলে কানটা মলে দাও, যা মন চাই করো। আচ্ছা ঠিক আছে, আমাকে যে শাস্তি দেবে সেটাই মেনে নেব, সত্যি বলছি। তবু কথা না বলে থেকো না। তুমি কথা না বললে আমি কার সাথে কথা বলবো? প্লিজ মা, রাগ করে থেকো না। ঈশানের মা কথা বলল, এতক্ষণে তোকে আমি কি বলেছিলাম? দিশাকে আর আমি এই বাড়িতে দেখতে চাই না, ওর মুখ আমি আর দেখব না। আর তুই কি করলি? কাউকে না বলে ঠিক বউয়ের কাছে চলে গেলি, ওকে বাড়িতেও নিয়ে এলি, তোর বাবা থেকেও পারমিশন নিয়ে নিলি, আর আমাকে একবারের জন্য বললি না। আমি সব বুঝি রে বাবা, বিয়ে করলে বউ সব থেকে আপন হয়, আর মা বাবা হয় বোঝা। তুই ভালো থাক এটাই আমি চাই, কিন্তু আমি দিশাকে আর এই বাড়িতে থাকতে দিব না। ওকে চলে যেতে বল, দরকার হলে তুইও চলে যা তোর বউয়ের সাথে, আমি কোনো আপত্তি নেই। মা কি বলছো এসব? কই যাব আমি? যেখানে মন চায়, যেখানে শুধু তুই আর তোর বউ থাকবে, আর কেউ থাকবে না। কেউ তোদেরকে কথা শোনাবে না। তোর বউ তার ইচ্ছা মতো বেয়াদবি করতে পারবে, কেউ বকবেও না। মা এবারই লাস্ট, আর দিশা কোনো ভুল করবে না। যদি সে এইরকম বেয়াদবি আবার করে, আমি নিজে ওকে ঘর থেকে বের করে দেব। এই তোমাকে ছুঁয়ে প্রমিস করলাম। সে সত্যি অনেক অনুতপ্ত, ও আমার কাছে অনেক কেঁদেছে। তোমার সাথে ফাইজলামি করে সে অনেক বড় ভুল করেছে, সে বুঝতে পারেনি। এবারের মতো ওকে ক্ষমা করে দাও প্লিজ মা। ঈশান দিশাকে বলল, ওভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? ক্ষমা চাও মার কাছে। দিশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তার খুব খারাপ লাগছে, কেন বারবার সে এমন করছে। দিশা তার শাশুড়ির পায়ে পড়ল, কিন্তু কোনো কথা বলতে পারলো না। চোখের এক ফোঁটা পানি তার শাশুড়ির পায়ে পড়ল। তার শাশুড়ি দিশাকে ওঠালো। এই দিশা, তুমি কাঁদছো কেন? চোখ মোছো। ও এমনই, কিছু একটা বলতেই কেঁদে দেয়। কোনো শাসনই করতে পারছি না আমি। দিশা ঈশানের দিকে তাকালো। ওভাবে তাকিয়ে আছো কেন? আমি কি ভুল কিছু বললাম? ঈশানের মা বলল, এবারের মতো ক্ষমা করে দিলাম, পরবর্তীতে যেন এই রকম না হয়। দিশার শাশুড়ি দিশাকে বলল, আমি তোমার গুরুজন হই, আমাদের সাথে তোমার ঠাট্টা করা সম্পর্ক নয়। আমাদের যে সব সময় সম্মান ও শ্রদ্ধা করবে, মনে থাকবে। দিশা মাথা নাড়ল। ঈশানের মা ঈশানের কান ধরে এমন জোরে মলা দিল যে কানটা মনে হয় ছিঁড়েই গেল। কিভাবে তুই এটা করতে পারলি? আমার তুই ছাড়া আর কে আছে? তুই কোথায় যাবি, কেন যাবি আমাকে বলবি না? বউকে আনতে যাবি, সেটা আমাকে বললে কি হতো? মা লাগছে তো, ছেড়ে দাও। লাগার জন্যই তো ধরেছি, আর তুই না বললে যে শান্তি দেব না। ঠিক আছে ঠিক আছে, তাহলে কানটা ছিঁড়েই ফেলো। তখন সবাই বলবে অমুকের ছেলের কান নেই, তখন নিশ্চয়ই তোমার শুনতে ভালো লাগবে না। ঈশানের মা ঈশানের কান ছেড়ে দিল আর বলল, তুই দিশাকে আনতে যাবি, সেটা আমাকে বললে কি ক্ষতি হতো? অন্তত তোর বাবাকে বলতে পারতি, বা ইরাকেও বলতে পারতি। তুমি যদি না যেতে দাও তাই বলিনি। আমি যদি এমনটা চাইতাম তাহলে তো তোকে বিয়েই করাতাম না, আমার আঁচলে বেঁধে রাখতাম। তোর বাবা কালকেও এই নিয়ে আমার সাথে কথা বলেছে যে দিশাকে তার বাড়ির থেকে আনতে হবে। আমি আরো বললাম সেই চিন্তা তোমাকে করতে হবে না, ঈশা নিজে গিয়ে নিয়ে আসবে। তখন তোর বাবা বলল তোমার থেকে পারমিশন না নিয়ে সে জীবনেও দিশাকে আনতে যাবে না। কিন্তু কি হলো, তুই কাউকে না বলে একা গিয়ে নিয়ে আসলি। ঈশান তার মায়ের কোলে মাথা দিয়ে শুনল আর বলল,
সত্যি আমি অনেক বড় ভুল করেছি মা, জীবনেও এই ভুল আর হবে না, দেখে নিও। আর যদি আবার এইরকম কোনো ভুল করি তাহলে আমাকে শাস্তি দিও, কিন্তু কথা বলা বন্ধ করবে না, তাহলে কিন্তু আমি দম ফেটে মরে যাব। কি বলছিস এসব কথা মুখে আনবি না, খবরদার। ঈশানের বাবা বলল। তোরা কি আজ ঘুমাবি না? দিশা মা, রুমে যাও। ঈশান, তুইও যা। ঈশান বলল। বাবা, আজ আমি মায়ের কোলে ঘুমাবো, তোমরা চলে যাও সবাই। ঈশানের মা বলল। তোর বউ আবার রাগ করবে, যা ঘরে যা। দিশা বলল। রাগ করবো কেন? সেই কথা বলে দিশা রুমে চলে গেল। ঈশানের মা বলল। তোর বউ কিন্তু রাগ করে চলে গেল, যা ঘরে যা। রাগ করে করুক, আজ আমি এখানেই থাকবো, তোমার কোলেই ঘুমাবো। আমার চুলগুলো বুলিয়ে দাও। ঈশানের বাবা তাই রুমের ভিতর যে সোফা আছে ওখানেই শুয়ে পড়ল, আর ঈশান তার মায়ের কোলে। তার মা আজ অনেক খুশি হলো, তার ছেলেকে নিয়ে, সেই জন্যই তো তার গর্বের শেষ নেই। এরকম ছেলে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। দিশা রুমে এসে শুয়ে পড়ল, কিন্তু তার কিছুতেই ঘুম ধরছে না। তবুও ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু সে এমন একটা খারাপ স্বপ্ন দেখলো যার কারণে আর তার ঘুম আসলো না। সে উঠে বারান্দার দিকে গেল। চারিদিকে অন্ধকার আর নীরবতা, কোনো এক অজানা ভয়ে তার মন প্রাণ সংকুচিত হয়ে আছে। এদিকে তার শুধু বারবার ঈশানের কথাটা মনে হচ্ছে, কারণ ঈশান যেভাবে আজ বলল যে আর কোনো ভুল ত্রুটি হলে তাকে সে নিজেই বাড়ি থেকে বের করে দিবে। দিশা ভাবতে লাগলো, যদি হয়? সে ইচ্ছাকৃতভাবে না করলো, কিন্তু তার অজান্তেই যদি হয়ে যায়, কি হবে তার? ঈশান কি সত্যিই তার সাথে এমন করবে? দিশা আনমনে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঈশান তাকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরলো আর বলল। এখানে এভাবে একা একা কি করছো? দিশা কোনো উত্তর দিল না। কি হলো? তবুও সে চুপ হয়ে আছে। ঈশান এবার দিশাকে ঘুরিয়ে তার মুখ করলো। অন্ধকারে দিশা বা ঈশানের খুব স্পষ্ট দেখা না গেলেও ঈশান বুঝতে পারলো দিশা কাঁদছে। কি হয়েছে? দিশা ঈশানের প্রশ্ন এড়িয়ে গেল, তারপর বিছানায় গিয়ে শুলো। কথা বলছো না কেন? ঈশান বুঝতে পারলো দিশার মন খারাপ, তাই সে তাকে বিরক্ত করলো না। দিশাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। হঠাৎ দিশা ঈশানের গলা ধরে কেঁদে উঠল। প্লিজ আমাকে তোমার জীবন থেকে আলাদা করো না, আমাকে বাড়ি থেকে বের করে দিও না। ঈশান খুবই অবাক হলো, সে কিছুই বুঝতে পারলো না। হঠাৎ দিশা এসব কেন বলছে? দিশা ঈশানের গলা আরো শক্ত করে ধরলো। কি হয়েছে, কাঁদছো কেন? মৃত্যু ব্যতীত তুমি আর আমি জীবনে আলাদা হব না, তবে সৃষ্টিকর্তার কাছে সবসময় বলি যেন মৃত্যুটা একসাথেই হয়। হ্যাঁ, সেটা তো আমিও চাই, কিন্তু হঠাৎ করে এসব কথা কেন বলছো? দিশার মনে হয় এতক্ষণ হুঁশ হলো। সে এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। সে ঈশানকে দেখে অবাক হলো। তুমি এখানে কখন এলে? ঘুমাওনি? ঈশান কিছুই বুঝতে পারলো না। দিশা এসব কি বলছে। কি হয়েছে দিশা, তুমি এতক্ষণে আমাকে দেখলে? আমি তো অনেকক্ষণ এসেছি। ও, বুঝতে পারিনি। তুমি না মার ঘরে ঘুমিয়েছিলে? ঘুম আসতেছিল না, তাই উঠে এলাম। আসলে কেন? মা আবার কি ভাববে? মা ঘুমাইছে, কিন্তু তুমি এসব কি বলতেছিল? কই কি? কি লুকাচ্ছ দিশা? কিছু না। আবার মিথ্যা কথা বলছো। আমি আজ একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কিসের স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, আমি এই একই স্বপ্ন 1 সপ্তাহ ধরে দেখছি। ধুর মেয়ে, স্বপ্ন তো স্বপ্নই। তা কি দেখলে স্বপ্নে? আমি স্বপ্ন দেখি তুমি তানিয়াকে বিয়ে করেছো, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। ঈশান সেই কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। অন্য কোনো মেয়েকে যদি দেখতে তাহলে আসলেই সেটা ভাবার বিষয় ছিল, কিন্তু তানিয়া, ইম্পসিবল। ওই পাগলটারে আমি বিয়ে করব? তার মানে অন্য কোনো মেয়েকে বিয়ে করার ইচ্ছে আছে? না না, সেভাবে বলিনি। আর অন্য কোনো মেয়েকে কেন বিয়ে করব? যদি করো? সেটা পরে দেখা যাবে। তার মানে বিয়ে করবে? ঈশান দিশাকে জড়িয়ে ধরলো আর বলল। করতেই পারি। নিজের বিয়ে করা বউ যখন ঠিকভাবে স্বামীর যত্ন করে না, তখন তো সেটাই করতে হবে। দিশা ঈশানকে এক ঝটকায় ফেলে দিল। যা কর, গিয়ে এখনই কর। এখন কিভাবে করব? আর মেয়ে বা পাবো কোথায়? দিশা বিছানা ছেড়ে উঠে গেল। এই, কই যাচ্ছ? সব ছেলেরাই কেউ ভালো না। ঈশানও পিছু পিছু গেল। আমাকে ধরবি না তুই। ঠিক আছে, ধরবো না, কিন্তু একটু তো ধরতেই পারি। দিশা এক নিঃশ্বাসে বলতে লাগলো। না না, ধরবি না তুই। তুইও সব বাকি সব ছেলেদের মতো, তোরা সবাই এক। আগে জানলে আমি প্রেমই করতাম না, আর বিয়ে তো করতামই না। বিয়ে করেও যদি স্বামীকে হারানোর ভয় থাকে, তাহলে সে বিয়ে করে কি হলো? আমি আর এত টেনশন নিতে পারছি না। কেন আমাকে এত টেনশন করতে হবে? আর কেনই বা আমাকে বারবার একই স্বপ্ন দেখতে হচ্ছে? তুমি
তুমি কেন এরকম স্বপ্ন দেখছো না? তুমি যদি দেখতে তাহলে বুঝতে টেনশন কাকে বলে, তাহলে তুমিও বুঝতে কিছু হারানোর আগে হারানোর টেনশনটা কত কষ্টের। দিশা হাত নাড়ছে আর বকবক করছে। ঈশান এবার দিশার হাতের দিকে আর একবার দিশার মুখের দিকে তাকাচ্ছে। কেমনে এত কথা বলে সে? আর এই কথাগুলো আসে কই থেকে? মেয়েটা ইচ্ছে করলে খুব ভালো একজন ধারাভাষ্যকার হতে পারত, যেভাবে এক নিঃশ্বাসে ভাষণ দেয়। ঈশান দিশাকে কোলে তুলে নিল আর তার ঠোঁটে কিস করতে লাগলো। কি হচ্ছে এসব? ছাড়ো, আমাকে আজ বলতে দাও, এসব তোমার শোনা দরকার। ঈশান কিছুক্ষণ পর ছেড়ে দিল দিশাকে আর বলল, এবার বলতে থাকো, আর নিজেই বসে থেকে শোনো। আমি ঘুমাতে গেলাম। ঈশান চলে গেল রুমে। কই যাচ্ছ তুমি? আর এটা কি করলে? আরো কিছু বলার ছিল, শুনে যাও। কালকে শুনবো, এখন ঘুমাবো। দিশাও চলে গেল রুমে। গিয়ে দেখে ঈশান কোলবালিশটাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। একে প্র্যাকটিস করছি, যদি সত্যি আরেকটা বিয়ে করি তখন তোমার রিয়াকশনটা কেমন হবে। দিশা ঈশানের চুল ধরে টানতে লাগলো আর কোলবালিশটাকে ছিঁড়ে মাটিতে ফেলে দিল। তারপর নিজেই ঈশানের কোলের ভিতর শুয়ে পড়ল। গুড, এইভাবেই শত্রুকে পরাজিত করতে হবে, কিন্তু আমার উপর এইভাবে অ্যাটাক করা যাবে না। আমি খুব ব্যথা পাইছি, মাথা ঘুরতেছে। আর একটা টেনে দেই, তাহলে এবার মাথা ঘোরা ভালো হয়ে যাবে। না না, আমার মাথা ঘুরছে না, আমি ঠিক আছি। দিশা ঈশানকে কিস করতে লাগলো আর বলল, চলবে? হ্যাঁ অবশ্যই, এটাতে না নেই। সকালবেলা আজ দিশা তাড়াতাড়ি উঠল, কিন্তু আজ আর সে ঈশানকে ডাক দিল না। সে একা একা সবার জন্য নাস্তা রেডি করতে লাগলো। সে একজন আদর্শ বউ হওয়ার চেষ্টা করছে। নাস্তা রেডি করে সে সবাইকে খাওয়ার জন্য ডাক দিল। দিশাকে আজ রান্নাঘরে একা দেখে সবাই অবাক। শেষ পর্যন্ত ঈশান বেচারা এই রান্না করার চাকরি থেকে রেহাই পেল। দিশা যখন ঈশানকে নাস্তা করার জন্য ডাক দিল, তখন ঈশান বলল, ব্যাপার কি? আজ একা একাই দেখি রান্না করেছো, আমাকে আর লাগবে না? না, আপনাকে আর রান্না করতে হবে না। শুধু রান্না কেন, আর কিছুই করতে হবে না। সত্যি বলছো? এই বলে দিশাকে জড়িয়ে ধরল আর বলল, আমার বউটা কত ভালো। খুশি হয়ে লাভ নেই, কারণ আজ থেকে তুমি আর এভাবে ঘরে বসে থাকতে পারবে না। কাল থেকে তুমি তোমার বাবার অফিসে জয়েন করবে, বুঝেছো? কি বলছো এসব? আমার এসব কাজকর্ম করতে ভালো লাগে না। সেটা বললে হবে নাকি? তোমার বউ বাচ্চাকে কি সারা বছর তোমার বাবা খাওয়াবে? বাচ্চা? আমার বাচ্চা? কোথায় সে বাচ্চা? দিশা লজ্জা পেয়ে গেল আর বলল, যেভাবে বলছো মনে হয় হবে না। আজ না হয় কাল হবে তো। কবে হবে? যেদিন আলা দেবে। ঈশান দিশাকে জড়িয়ে ধরল। ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে। দিশা সব দিক দিয়েই নিজেকে পাল্টানোর চেষ্টা করতে লাগলো। এখন দিশাকে সবাই অনেক ভালোবাসে। ঈশানও অনেক খুশি। এভাবেই চলছিল, কিন্তু ইদানিং দিশার প্রতিটা কাজে শুধু ভুল হতে লাগলো। চায়ে লবণ দিচ্ছে, তরকারিতে চিনি দিচ্ছে, কোনোদিন ঝাল বেশি হচ্ছে, আবার কোনোদিন লবণ হচ্ছে বেশি। প্রথম প্রথম সবাই এটাকে মেনে নিল, কারণ এটা হতেই পারে। কিন্তু যখন এইরকম প্রতিদিন হতে লাগলো, তখন কেউ আর সেটা মানতে পারলো না। তার শাশুড়ি সেই জন্য ইদানিং দিশাকে বকা শুরু করলো। ঈশানও বুঝতে পারছে না কিছু, দিশা কেন এরকম করছে। সে শুধু বারবার দিশাকে জিজ্ঞেস করছে, কি হয়েছে তোমার? তুমি কি ঠিক আছো? দিশা বলল, হ্যাঁ ঠিক আছে। একদিন দিশা রান্না করতেছিল, হঠাৎ সে লক্ষ্য করলো মেঝেতে তেল পড়ে আছে। সে নিজেও বুঝতে পারলো না কিভাবে তেলগুলো পড়ে গেল। সে তেলগুলো পরিষ্কার করার জন্য ন্যাকড়া খুঁজতে ঘরে যায়। এদিকে ঈশানের মা রান্নাঘরে আসতেই ধপাস করে পড়ে যায়। এই জন্য তিনি পায়ে কিছুটা আঘাত পান। ঈশান দিশার উপর খুবই রেগে যায়। ঈশানের মা বলল, কাজ করার সময় মন কোথায় থাকে? এত অমনোযোগী কেন তুমি? আমি নিজেও জানি না তেল পড়লো কিভাবে। নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলছো? তুমি এটা বলতে পারলে? ঠিক আছে, ওকে বকছিস কেন? কি হয়েছে, ইচ্ছে করে ফেলেছে নাকি? দিশা ঈশানের কথাই খুব মন খারাপ করে, তার সাথে কথা পর্যন্ত বলে না। ডাক্তার ঈশানের মায়ের পায়ে মালিশ করার জন্য একটা তেল দেয়। দিশা 3 বেলা সেই তেল মালিশ করে দেয়। প্রতিদিনের মতো আজকেও দিশা সেই তেল মালিশ করে দিল। তারপর ঘরে চলে গেল। ঈশান রুমেই আছে। দিশা ঈশানকে দেখে এড়িয়ে যেতে ধরলো। ঈশান তা দেখে বলল, আর কতদিন এভাবে এড়িয়ে চলবে? এবার তো অন্তত রাগটা কমাও, যা হবার তা তো হয়েছে। দিশা কোনো কথা বলল না। ঈশান দিশাকে বলল, ভাবতেছি কোথাও একটু ঘুরতে যাব। এই বাড়িতে কেন জানি আর ভালো লাগছে না। তাছাড়া এই বাড়িতে থেকে কি লাভ? বউ একটু আদর করে না, মনে হচ্ছে ভালোবাসা সব শেষ হয়ে গেছে। দিশা এবারও কোনো কথা বলল না। সে বাহিরে চলে গেল। হঠাৎ তার শাশুড়ি চিৎকার করে উঠল, বাবারে, মরে গেলাম, বাঁচাও আমাকে। দিশা দৌড়ে তার শাশুড়ির রুমে আসলো। এদিকে তার শাশুড়ি চিৎকার করতেই আছে। তার শাশুড়ি বলল,
তাড়াতাড়ি ঈশানকে ডাক দাও, আমি মরে গেলাম, আমার পা জ্বলছে, আমার পা পুড়ে যাচ্ছে। দিশা ঈশানকে ডাক দিল। দেখো তো মার কি হয়েছে, চিৎকার করছে কেন এত? ঈশান আসার সাথে সাথে তার মা অজ্ঞান হয়ে পড়ে যায়। ঈশান তাড়াতাড়ি করে তার মাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার ঈশানের মায়ের পরীক্ষা নিরীক্ষা করছে। হঠাৎ ঈশানের চিৎকার দিয়ে উঠল, কারণ তার হাতও জ্বলছে। ডাক্তার ঈশানেরও ট্রিটমেন্ট শুরু করে দিল। ঈশানের বাবা শোনামাত্র পাগলের মতো ছুটে এলো। ডাক্তার কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে জানালো যে তার মায়ের পায়ে যে তেলটা মাখানো হতো সেটার ভিতর বিষাক্ত কেমিক্যাল পটাশিয়াম সায়ানাইড পাওয়া গেছে। ঈশানের বাবা বাসায় ফোন করে জানিয়ে দিল যে বোতলটা যেন কেউ না ধরে। হঠাৎ ঈশানের মনে হলো দিশার কথা, কারণ সেই তো এই তেল তার মায়ের পায়ে মালিশ করে দিচ্ছিল। তাহলে দিশা ঠিক আছে তো? ঈশান বেড থেকে উঠতে ধরল আর বলল, আমার বউকে একবার চেক আপ করতে হবে, কারণ ও এই তেল মালিশ করে দিচ্ছিল। ডাক্তার বলল, ও মাই গড, তাড়াতাড়ি ওনাকে কেউ ডেকে আনুন। ঈশানের বাবা ঈশানকে বলল, তুই এখানেই থাক, আমি ডেকে আনছি দিশাকে। ঈশানের বাবা দিশাকেও হসপিটালে আনলো। ডাক্তার পরীক্ষা করে দেখলো দিশা ঠিক আছে। ডাক্তার তো নিজেই কিছুটা অবাক হলো। এটা কি করে সম্ভব? দেশের কিছু হলো না কেন? দিশা তখন বলল, আমি আজ হ্যান্ড গ্লাভস পরে তেল মালিশ করেছি, সেই জন্য হয়তো আমার কিছু হয়নি। হঠাৎ ইরা বলে উঠল, তুমি তো খালি হাতেই তেল মালিশ করে দাও, তা আজ হঠাৎ হ্যান্ড গ্লাভস পরে তেল মালিশ করলে কেন? মানে কি, তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ করছি না, তোমাকে জিজ্ঞেস করছি কেন আজ হ্যান্ড গ্লাভস পরেছিলে? ঈশান এবার রাগ হলো। মা অসুস্থ আর তোরা ঝগড়া করছিস? ইরা বলল, তুই চুপ কর, তুই কোনো কথা বলবি না। মা অসুস্থ হলো কেন সেটা ভেবে দেখেছিলি কখনো? আরে পটাশিয়াম সায়ানাইড তেলের ভিতর কিভাবে এলো? আর আমি আরো বেশি অবাক হচ্ছি, তোর বউ কি আগের থেকে জানতো যে আজ তেলে পটাশিয়াম সায়ানাইড আছে, তাই সে হ্যান্ড গ্লাভস পরে তেল মালিশ করলো? দিশা আবার কথা বলে উঠল, তুমি এসব কি বলছো? আমি আজ এমনিতে হ্যান্ড গ্লাভস পরেছিলাম, কারণ তেলটা খুব ভারী আর আঠালো, তাই বারবার হাত ধুলেও হাত পরিষ্কার হতো না। তাই আমার মনে হলো হ্যান্ড গ্লাভস পরে তেল মালিশ করলে আর হাতে লাগবে না, তাহলে আর বারবার ধুতেও হবে না। কিছুক্ষণ পর ডাক্তার এলেন। ডাক্তারের চোখ মুখ দেখে মনে হচ্ছে মারাত্মক কিছু ঘটে গেছে। সবার ভয় হতে লাগলো। ঈশানের মায়ের রিপোর্ট দেখে ডাক্তার নিজেই কেঁদে ফেললেন। তিনি কথা বলতে পারতেছিলেন না। ঈশান বলল, ডাক্তার, আমার মায়ের কি হয়েছে? ডাক্তার বলল, আগে বলেন, আপনার মায়ের কোনো বড় শত্রু আছে কিনা? শত্রু? কিসের শত্রু? ডাক্তার বললেন, শত্রু না থাকলে এই যখন কাজটা করলো কে? ঈশানের মেজাজ খারাপ হতে লাগলো। ডাক্তার সাহেব, আসল কথা বলুন, কি হয়েছে আমার মায়ের? আপনার মা জীবিত থেকেও মৃত, কারণ তিনি আর কথা বলতে পারবেন না, আবার চলাফেরাও করতে পারবেন না, তার পুরো শরীর প্যারালাইজ হয়েছে। মানে কি কি বলছেন এসব? হ্যাঁ, ঠিকই বলেছি। সায়ানাইড খুব মারাত্মক একটি রাসায়নিক যৌগ, যার এক ফোঁটা কেউ খেলে সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। যেহেতু রোগী সায়ানাইড খায়নি, তাই তার মৃত্যু হয়নি, কিন্তু এই মারাত্মক কেমিক্যাল শরীর লাগানোর ফলে তার রক্তের মাধ্যমে পুরো শরীর চলে গিয়েছে, এই জন্য রোগীর পুরো শরীর অবশ হয়েছে। সেই কথা শুনে সবাই চিৎকার করে কাঁদতে লাগলো। সবাই শুধু বলছে, কে করলো এই কাজ? ঈশানের মায়ের এত বড় শত্রু কে? ঈশান একেবারে নীরব হয়ে গেল। সে কোনো কথাই বলতে পারছে না। ডাক্তার জানালো, এখন রোগীর অনেক সেবা করতে হবে, তাকে বুঝতে দেওয়া যাবে না যে সবাই তার জন্য কষ্ট পাচ্ছে, সবসময় তার সাথে একটা লোক থাকতেই হবে। ডাক্তার আরো বলল, যেই কাজটা করেছে তার উদ্দেশ্যে রোগীকে ধীরে ধীরে কষ্ট দেওয়া। যদি সে রোগীকে মারতে চাইতো তাহলে এটা খাওয়াতে পারতো বা অন্য কোনো কেমিক্যাল খাইয়ে মারতে পারতো, কিন্তু সে কোনো একটা তেলের সাথে মেশালো, সেটাই বুঝতে পারছে না। এরা কাঁদতে কাঁদতে বলল, আর এসব বলেন না ডাক্তার সাহেব, আমার কিছুতেই সহ্য হচ্ছে না। ঈশান তার মায়ের কাছে গেল। তার মাকে এভাবে পড়ে থাকা দেখে সে চিৎকার করে উঠল, মা ওঠো, ওঠো মা। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি কার সাথে কথা বলবো? আমি কার কোলে ঘুমাবো? কে আমার চুল টেনে দেবে? ঈশান পাগলের মতো কাঁদতে লাগলো। দিশা নিজেকে অপরাধী ভাবতে লাগলো, কারণ তেলটা রোজ সেই মালিশ করে দেয়। সে কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করবে? তার কথা কে বিশ্বাস করবে? এটা ভাবতেই দিশা কেঁদে উঠল। সে ঈশানকে কোনো সান্ত্বনা দিতেও পারছে না। দিশার খুব খারাপ লাগতে লাগলো। ডাক্তার জানালো, রোগীকে এখানে না রেখে বাসে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করেন, ওনারা ভালো করে সেবা করেন। যদিও সুস্থ হবে না, আর তবে যতদিন হায়াত আছে ততদিন বেঁচেই থাকবেন। সেই কথা শুনে সবাই পাগলের মতো কাঁদতে লাগলো। কি হয়ে গেল এটা? ঈশানের মাকে বাসায় আনা হলো। তার সেবার জন্য একটা নার্স রাখা হলো বাসায়। দেশে যেই তার শাশুড়ি ডুবে গেল, ঈশানের বাবা রেগে গেল।
তোমাকে এ রুমে আসতে হবে কেন? তোমার কোনো প্রয়োজন নেই এখানে। কি বলছেন বাবা? মার এখন অনেক সেবার দরকার, আমাকে থাকতেই হবে সব সময়। ইরা রেগে গেল দিশার উপর। লজ্জাশরম বলতে যদি কিছু থাকতো তাহলে আর এ রুমে আসতে না। দিশা কাঁদতে লাগলো। তোমরা সবাই আমাকে দোষ দিচ্ছ কেন? আমি কেনই কাজ করতে যাব? তোমরা বিশ্বাস করো, আমি এই কাজ করিনি। ইরা বলল, তাছাড়া এ বাড়িতে বাইরের কে আছে? তুমি তো একমাত্র বাইরের লোক। আমি বাইরের লোক? কি বলছো তোমরা? আমি এই বাড়ির বউ, তোমাদের মতো আমি এই বাড়ির একজন সদস্য। দিশা ঈশানের কাছে গেল। সবাই কি বলছে তুমি শুনতে পাচ্ছ না? আমাকে কেন দোষারোপ করছে এরা? অন্তত তুমি কিছু বলো। ঈশান কোনো উত্তর দিল না। ইরা বলল, মা তোমাকে সবসময় বকতো, ঈশান তোমার থেকে মাকে বেশি ভালোবাসতো। তাছাড়া মা যদি জানতো তোমার লাভ ম্যারেজের কথা তাহলে কি হতো? সেই জন্য হিংসা করে এসব করেছো তুমি। ঈশান কোনো কথা না বলে বাহিরে চলে গেল। দিশা কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। ঈশান সারা রাত বাহিরেই থাকলো। দিশা অনেকবার ফোন দিল, কিন্তু ফোন না ধরে অফ করে রাখলো। সকালবেলা দিশা রান্নাঘরে রান্না করতে গেল, কিন্তু গিয়ে দেখে তানিয়া রান্না করছে। তুমি রান্নাঘরে কি করো? ইরা আপা আজ থেকে আমাকে রান্না করতে বলেছে। কেন? তা তো আমি জানি না। ইরা আপা বলল আপনি যেন রান্নাঘরের আশেপাশে না আসেন। দিশা ইরার কাছে গেল। দিশাকে দেখে ইরা বলল, তুমি কি জন্য এসেছো তা আমি ভালো করেই জানি। শুধু আমি না, বাবা আর ঈশানও চায় তুমি যেন সংসারে কোনো কাজকর্ম না করো। খাবারে যদি অন্য কোনো কেমিক্যাল মিশিয়ে আমাদেরই সবাইকে মেরে ফেলো। দিশা এবার রেগে গেল। আপনি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছেন। এই বিষাক্ত কেমিক্যালটা আবার আপনি মশাননি তো? কথাবার্তা সাবধানে বলো। আমি আমার মাকে কেন এত কষ্ট দিব? কারণ আপনার মা তো সারাক্ষণ আপনাকেও বকতেন, আপনার স্বামীকে অপমান করতেন। এটা অন্য রকমের বাড়াবাড়ি হচ্ছে দিশা। কথাগুলো শুনতে কেমন লাগলো? আমাকে যখন বলো তখন আমারও এভাবেই লাগে। দিশা চলে যেতে ধরলো, কি মনে করে যেন আবার ফিরিয়ে এলো আর ইরাকে বলল, তোমার তো আর 1 মাস পরে বাড়ি ছাড়ার কথা ছিল, এখন কি ছাড়বে না? মার সেবা করার অজুহাতে এই বাড়িতে এখন সারা জীবনের জন্য থেকে যাবে? আর আরেকটা কথা শোনো, এটা আমার সংসার, আমার ঘর, আর আপনার এটা বাবার বাড়ি আর আমার স্বামীর বাড়ি, তাই অধিকারটা আমার বেশি, বুঝেছেন? কোনো কিছু বলার আগে ভেবে চিনতে বলবেন। ইরা রেগে গেল। সে কাঁদতে লাগলো আর বলল, বাবা আগে বাড়ি আসো, সব বলে দিব। মা অসুস্থ হওয়ার সাথে সাথে উনি সংসারের মালিক হয়ে বসে আছেন। তোমার সংসার করা শিখিয়ে দিব আজ। দিশা ঘরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। সবাই কেন তাকে এভাবে দোষ দিচ্ছে? ঈশান সারা রাত সারা দিন বাহিরেই থাকলো। রাতের বেলা হঠাৎ ঈশান রুমে ঢুকলো। দিশা বিছানায় শুয়ে আছে, কিন্তু ঈশান বেশিক্ষণ রুমে থাকলো না। সে চলে যেতে ধরলো। দিশা তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠলো আর ঈশানকে জড়িয়ে ধরলো। সে কাঁদতে কাঁদতে বলল, সারা রাত সারাদিন কইছিলে আমি যে তোমাকে নিয়ে টেনশন করতে করতে একেবারে শেষ হয়ে যাচ্ছি। তুমিও কি আমাকেও সন্দেহ করছো? তোমার বাড়ির লোক আমার সাথে যা নয় তাই ব্যবহার করছে। আমাকে রান্না করে ঢুকতে দিচ্ছে না, রান্নাও করতে দিচ্ছে না। আমি তাই রাগ করে সারাদিন কিছুই খাইনি। তুমি সবাইকে একটু বলে দাও যে আমার সাথে কেউ যেন আর খারাপ ব্যবহার না করে। ঈশান দিশাকে সরিয়ে দিয়ে চলে গেল। কি হলো? কিছু না বলে আবার কই যাচ্ছ? আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। ঈশান তার মায়ের রুমে গেল। তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। তার মা চোখ খুলল। তুমি ঘুমাওনি মা? এখনো জেগে আছো? ঈশান লক্ষ্য করলো তার মা কাঁদছে, তাই সে তার মায়ের চোখের পানি মুছিয়ে দিল। তারপর কপালে একটা চুমু দিল। তার মাকে জিজ্ঞেস করলো, মা, তোমার কাকে সন্দেহ হচ্ছে? তুমি যার কথা বলবে আমি তাকে তোমার চোখের সামনে খুন করে ফেলবো। এই বলে ঈশান কাঁদতে লাগলো। ঈশান তার মায়ের পাশেই ঘুমিয়ে পড়ল। দিশা অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু ঈশান এখনো আসছে না কেন? তাই সে তার শাশুড়ির রুমে গেল। গিয়ে দেখে ঈশান ঘুমিয়ে পড়েছে, তাই তাকে আর ডাক দিল না। সে ঘরে চলে গেল। পরের দিন সকালে তুমুল ঝগড়া লেগে গেল। দিশাকে আজকেও রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না। তানিয়ার এরকম বাড়াবাড়ি দেখে দিশা রেগে গেল। সে রাগ করে বলল, তুমি আমাকে বারণ করার কে? তোমরা সবাই একজোট হয়ে এই কাজটি করোনি তো? সেই কথা তানিয়া ইরাকে বলে দিল। ইরা রাগ করে এসে দিশাকে একটা চড় মারল। মুখ সামলিয়ে কথা বলবে। তুই আমার মাকে মারতে চাইছিস? দিশা কি বসে থাকার মেয়ে নাকি? সেও কষিয়ে একটা চড় দিল। আমি মারার কোনো চেষ্টাও করিনি। আর আমি কি পাগল যে নিজে প্রতিদিন তেল মালিশ করে দেব, আবার নিজেই সেই তেলে কেমিক্যাল মিশাবো? ইরা তার বাবা ঈশানকে ডাকতে লাগলো।
দেখে যাও তোমরা, এই মেয়ের উদ্দেশ্য হলো পুরো বাড়ি দখল করা, সবাইকে এক এক করে মেরে ফেলা। ঈশান সব কিছু শুনে এত রেগে গেল, সে সব দোষ মনে হয় দিশার। সে চিৎকার করে বলতে লাগলো, কি হচ্ছে এসব? আমি কি বাড়ি থেকে বের হয়ে যাব? এত অশান্তি কেন এই বাড়িতে? হয় এ বাড়িতে সবাই থাকো, তা না হলে চলে যাও, আমি একটু শান্তি চাই। দিশা রাগ করে ঘরে চলে গেল। দিশা উপুর হয়ে বিছানায় শুয়ে আছে। হঠাৎ সে তার ঘাড়ে গরম নিঃশ্বাস অনুভব করতে লাগলো। সে সামনে ঘুরতেই ঈশান তাকে জড়িয়ে ধরলো, তার গলা ঘাড়ে কিস করতে লাগলো। দিশা ভাবলো তখন ওভাবে ঈশান বকা দিল দেখে মনে হয় রাগ ভাঙাতে এসেছে, তাই দিশাও ঈশানের আদরে অন্য এক জগতে হারিয়ে গেল। হঠাৎ ঈশান থামলো। কি হলো? ঈশান শান্তভাবে নরম গলায় বলল, তুমি কেন মার সাথে এত বড় অন্যায় করলে বলো? আমি আমি কি করেছি? তাছাড়া এই বাড়িতে আর কে আছে? দিশা কাঁদতে লাগলো আর বলল, বাড়ির সবাই আমাকে দোষ দিচ্ছে, তবু চুপ করে আছি। এখন তুমিও সব বলছো? তোমরা সবাই চাচ্ছ নাকি? আমি এখন কি করব? ঈশান দিশাকে বিছানা থেকে টেনে তুললো আর বলল, আমার মাকে ফিরিয়ে দাও। তুমি ছাড়া এ কাজ আর কেউ করেনি, কারণ তুমি সবকিছু নিয়েই ফাইজলামি করো। তুমি ইচ্ছে করেই সব করেছো। দিশা কিছুক্ষণ চুপ হয়ে থাকলো আর বলল, ঠিক আছে, মেনে নিলাম, এটা আমি করেছি। এখন আমার কি শাস্তি হওয়া উচিত? ঈশান দিশাকে মারতে লাগলো। আমি জানি তুমি এটা করেছো, এটা তোমারই কাজ। আজ তোকে আমি মেরে ফেলবো। না না, মেরে ফেলবো না, তোর পুরো শরীরে আমি সায়ানাইড ঢেলে দিব। যেরকম কষ্ট আমার মা পেয়েছে সেই রকম কষ্ট আমি তোমাকে দিব। দিশা বলল, আনো, তাড়াতাড়ি আনো। আমার গায়ে কেন ঢালবে? আমাকে খাইয়ে দাও, একেবারে মরেই যাই। আমি এখন সব বুঝতে পারছি, এটা তোমাদের সবার চক্রান্ত। তোমরা আমার সাথে চক্রান্ত করছো, তা না হলে সবাই একজোট কেন হয়েছো? ঈশান দিশাকে আবার একটা মারলো। মাথা ভর্তি তোর শুধু শয়তানি বুদ্ধি। তুই অকামও করবি, আবার তোর বড় বড় কথা। এটা কি? দিশা বলল, নেল পালিশ রিমুভার। এটা কি তোমার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা নেইল পলিশ রিমুভার। তাহলে এখন একটু নেইলে লাগাও দেখি। আমার নখে তো এখন নেল পালিশ নেই, এখন কেন লাগাবে? ঈশান দিশাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তুই লাগাবি না, কারণ এটা নেইল পলিশ রিমুভার না, এটাই সেই বিষাক্ত সায়ানাইড যা আমি আমাদের আলমারিতে পেয়েছি। কথায় আছে না, চোর চুরি করার সময় কিছু না কিছু প্রমাণ রেখে যায়। তুমি ভুল করে এটা আমার পকেটে রেখেছো। তুমি নিজের মুখে তো জীবনেও স্বীকার করতে না। এই বলে ঈশান দিশাকে মারতে লাগলো। দিশার মন মেজাজ খারাপ হয়ে গেল। সে ঈশানের হাত টেনে ধরলো। খবরদার, আমার গায়ে হাত দেবে না। তুই কে রে আমার গায়ে হাত দেওয়ার? এত নাটক বা কাহিনী করার কি আছে? বললেই তো হয় আমাকে আর ভালো লাগে না। এইভাবে আমাকে না ফাঁসালেও হতো। আরে বোকা, আমি যদি এই কাজটা ঠিকই করতাম তাহলে সেটার তেলের ভিতরে মিক্স করতাম না, আর এই জিনিস ঘরেও রাখতাম না। আচ্ছা, তোমরা যখন আমাকে হাতে নাতে ধরেই ফেলেছো, তাহলে আমাকে শাস্তি হওয়া উচিত। দাও আমাকে শাস্তি। তোকে মেরে ফেললেও আমার রাগ করবে না। এখন তোকে আমি এমন একটা শাস্তি দেব যা তুই জীবনেও কল্পনা করতে পারবি না। তুই তিলে তিলে মারা যাবি, কিন্তু মরবি না। এই বলে ঈশান চলে গেল। দিশা ইরার রুমে গেল। গিয়ে দেখে তানিয়া আর ইরা গল্প করছে। দিশা বলল, খেলাটা তাহলে ভালোই শুরু করেছো। আমার সাথে এত বড় অন্যায় করে তোমরা কেউ ভালো থাকবে না। তোমাদের এমন শাস্তি হবে যা কল্পনার বাইরে। আমার আর ঈশানের ভালোবাসা তোমাদের সহ্য হয়নি, তাই তোমরা এই কাজটা করেছো। ইরা বলল, অকাম করার সময় মনে ছিল না, এখন ধরা পড়ে আমাদের দোষ দিচ্ছ? দিশা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিল। তার একমাত্র ভরসার মানুষ হলো ঈশান, যে তাকে সব সময় আগলিয়ে রাখে। আজ যখন সেই মানুষটি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে এ জীবনের মানেই হয় না। দিশা তবুও ধৈর্য ধরে থাকলো, যদি ঈশান বুঝতে পারে। কিন্তু ঈশান এমন একটা সিদ্ধান্ত নিল যে দিশা সেটা জীবনেও কল্পনা করেনি। সে যদি দিশাকে বাড়ি থেকে বের করে দিত, তবুও একটা কথা ছিল, সে দিশাকে যদি মেরে ফেলতো সেটাও দিশা হাসি মুখে মেনে নিত। কিন্তু ঈশান দিশাকে বাড়ির বাইরে যেতে দিল না, আর সবাইকে ঘোষণা দিল সে দিশার চোখের সামনে তানিয়াকে বিয়ে করবে। দিশা এই বাড়িতেই থাকবে, সংসারের সব কাজ করবে। ঈশান মনে করে দিশার জন্য এর চেয়ে বড় শাস্তি আর হতে পারে না। দিশা এই কথাটা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল আর বলল, হ্যাঁ, তুমি আমার জন্য পারফেক্ট শাস্তির ব্যবস্থা করেছো, তবে তোমার এই স্বপ্ন জীবনেও পূরণ হবে না, কারণ আমি কোনো দোষ করিনি, তাই আমার জন্য এই শাস্তি প্রাপ্য না। আজ তোমাদের সবার আনন্দের দিন। এই দিনটা না আসলে আমি বুঝতামই না কে কেমন, কার মনে কি চলছে। তবে দিন আমারও একদিন আসবে ঈশান, সেদিন আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো, আর তুমি আমার কাছে নত হবে। তুমি এত কাঁদবে যে
আমার কিচ্ছুই মনে হবে না। আর যেমন আমি কাঁদছি, তোমরা সবাই হাসছো, সেদিন আমি হাসবো, তোমরা কাঁদবে। এই বলে দিশা বাড়ি থেকে বের হতে ধরলো। ঈশান দিশার হাত টেনে ধরলো আর বলল, কই যাচ্ছ তুমি? এই বাড়িতে থেকে তোমাকে তোমার শাস্তি ভোগ করতে হবে। আমি থাকবো না এই বাড়িতে, আমাকে ছেড়ে দাও ঈশান। না, তোমাকে আমি মারবো না, আর বাড়ি থেকে বের করেও দিব না। তুমি এই বাড়িতেই থাকবে। এই বলে দিশাকে ঘরে বন্দি করে রাখলো। ঈশান তার মায়ের কাছে গিয়ে কাঁদতে লাগলো। অপরাধ যাই করুক, শাস্তি তো তাকে পেতেই হবে, তাই না মা? আর মা, তোমার কি মনে হয় শাস্তিটা কি ঠিক আছে? সবাই হয়তো ভাবতেছে এরকম শাস্তি কেন দিলাম দিশাকে, কারণ একসাথে আমার দুটো কাজ হলো। দিশা তার অপরাধের শাস্তিও পেল, আর আমি ওকে যে কথা দিয়েছিলাম কোনোদিন ওকে চোখের আড়াল করব না, ওকে সারা জীবন আগলে রাখবো। ও যতই অপরাধ করুক মা, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। ওকে না দেখে আমি কিছুতেই থাকতে পারবো না। ওকে আমি কোনোদিন কষ্ট দিব না, সেই প্রমিসও করেছিলাম, কিন্তু সেটা রাখতে পারলাম না। ওকে আজ অনেক মেরেছি, ও নিশ্চয়ই অনেক কাঁদছে। দিশা কেন তোমার সাথে এমন করলো মা? কেন? ও নিজের বিপদ কেন ডেকে আনলো? ও কেন একটিবার আমার কথা ভাবলো না? ওর অনেক ফাইজলামি মেনে নিয়েছি, কিন্তু এবার তো সে কোনো ফাইজলামি করেনি, মারাত্মক অপরাধ করেছে। আমার মায়ের সাথে অন্যায় করেছে, আমার মায়ের জীবনের সব আনন্দ কেড়ে নিয়েছে। ঈশান কাঁদতে লাগলো। তার পাশে আজ কেউ নেই। সে আর কাকে বিশ্বাস করবে? যে একমাত্র বিশ্বাসের যোগ্য ছিল, সেই যখন বিশ্বাসঘাতকতা করলো, তখন আর কে বুঝবে তার কষ্ট? এরা দিশাকে নানাভাবে তিরস্কার করতে লাগলো। আমার স্বামী যদি আমার চোখের সামনে অন্য একটা মেয়েকে এভাবে বিয়ে করতো, তখন হয় আমি নিজেকে শেষ করে দিতাম, তা না হলে অনেক দূরে পালিয়ে যেতাম। কিন্তু দিশার তো দেখি অনেক ধৈর্য। স্বামী বিয়ে করার কথা শুনেও এখনো এই বাড়িতেই পড়ে আছে। কি নির্লজ্জ মেয়ে রে তুমি! দিশা কাঁদতে লাগলো। আমি বুঝতে পারছি না আপনি কেন আমার সাথে এমন করছেন। আমি আমি কি ক্ষতি করেছি আপনার? কি করলাম আমি? শুধু মনে করে দিলাম যে ঈশান আর তানিয়ার কিন্তু কাল বিয়ে। চেহারা দেখে মনে তো হচ্ছে না তোমার মনে আছে, তাই মনে করিয়ে দিলাম। কাল তো খুব বড় গলায় বললে এই সংসার তোমার, এই বাড়ি তোমার, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে সবকিছু পাল্টে গেল। এরা দিশার কানে কানে বলতে লাগলো। এ থেকে বোঝা গেল তোমার থেকে এ বাড়িতে আমার পাওয়ার বেশি। এখন এসব আমার কথাতেই চলবে, আর এই পুরো সংসারও এখন থেকে আমার। তানিয়া তো পাগল, ওকে যেমন ভাবে নাচাবো তেমন ভাবেই নাচবে। তুমি এই বাড়িতে থাকার জন্য আর সংসারে রাজত্ব করার জন্য নিজের মায়ের সাথে এত বড় অন্যায় করতে পারলে? না না, এই দোষটা আমাকে দিও না দিশা। আমি মার কোনো ক্ষতি করিনি, মার ক্ষতি তো তুমি করেছো। তুমি ভেবেছিলে মায়ের সাথে অন্যায় করে পুরো সংসার তোমার দখলে আনবে। তা আমি বেঁচে থাকতে কি করে হতে দিই বলো তো? জমি চাষ করলে তুমি, বীজও বপন করলে তুমি, কিন্তু ফসল পেলাম আমি। কালকের জন্য রেডি হও দিশা। কালকে থেকে তুমি শুধু চাকরানি হয়ে থাকবে। আর তোমার স্বামী, বুঝতেই পারছো ব্যাপারটা? না আরো বিস্তারিতভাবে বিশ্লেষণ করে দিতে হবে? ইরা চলে গেল। দিশা নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। সে কাঁদতে লাগলো। আজ তার পাশে কেউ নেই। একদিকে ঈশানের বাড়ির লোকেরা অপমান করছে, অন্যদিকে ঈশান তো কথাই বলে না। তাই সে এই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। ঈশান রুমে এসে দেখে দিশা নাই। দিশা তাহলে কই গেল? সে পুরো বাড়ি খুঁজে দেখলো, কিন্তু দিশাকে পেল না। ঈশান বুঝতে পারল না দিশা বাড়ির বাহিরে গেল কিভাবে, কারণ সে যাতে বাড়ি থেকে বের হতে না পারে সেটা সবাইকে বলা হয়েছে। ঈশান সবার উপর রাগ দেখাতে লাগলো। ঈশান বুঝতে পারছে না কি করবে এখন সে। ঈশান দিশাকে খুঁজে না পেয়ে প্রায় পাগলের মতো হয়ে গেল। সে জানতো দিশা রাগের মাথায় কিছু একটা করে ফেলবে, তাই সে সব সময় তাকে নজরে নজরে রাখতো। কিন্তু দিশা বাড়ির বাইরে গেল কিভাবে? ঈশানের মনে হলো সে বোধহয় দিশাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলল। প্রায় এক সপ্তাহ পর ঈশান জানতে পারল দিশার বান্ধবী সীমার বাড়িতে আছে। ঈশান পাগলের মতো ছুটল সেখানে। ঈশানকে দেখে সীমা অনেক বেশি অবাক হলো। তুই এখানে? দিশা কই? তা আমি কি করে জানবো? তোর এখানে আসেনি? না। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। এই বলে ঈশান চলে যেতে ধরল। সীমা তাকে ডাক দিল। এসে যাচ্ছিস যে, বসলি না? এখন বসার সময় নেই, পরে আরেকদিন আসবো। দিশাকে খুঁজতেছিস কেন? কই গেছে ও? জানি না। জানিস না মানে? কি বলছিস এসব? ঈশান কাঁদতে লাগলো। কি হয়েছে? কাঁদছিস কেন তুই? দিশা মনে হয় আর বেঁচে নেই। কি বলছিস এসব? তাছাড়াও গেল কোথায়? কেন, তুই ওকে বকেছিলি? ঈশান কোনো উত্তর দিল না। কি হলো, উত্তর দে। ঈশান চুপ হয়ে আছে।
তুই আর কেউ তো দেবে। আমি তো শুনলাম তুই নাকি ওকে অনেক মারধর করছিস, আবার শুনলাম আরেকটা বিয়ে করবে। 5 বছর পর্যন্ত প্রেমটাকে টিকিয়ে রাখতে পারলি, আর মাত্র কয়েক মাস হলো বিয়ে হয়েছে, তাতেই এত অরুচি এসে গেল দিশার প্রতি। তুই কিছু জানিস না তাই এইভাবে বলছিস? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না তুই দিশাকে মেরেছিস। কেমনে পাইলি এটা? যে মেয়েটাকে এত ভালোবাসিস সেই মেয়েটার উপর আজ কেন এত অবিচার করলি? তুই কি আমার মায়ের কথা শুনেছিস? হ্যাঁ শুনেছি, আন্টির জন্য খুব খারাপ লাগছে। হঠাৎ করে কি হয়ে গেল সব? হঠাৎ করে হয়নি, মার সাথে ইচ্ছা করে এসব করা হয়েছে। তার মানে তো সুন্দর দিশা করছে। দিশা এর আগেও এমন এমন সব কাণ্ড করেছে, সেই জন্য সবাই ওকে সন্দেহ করছে। সীমা সেই কথা শুনে রেগে গেল। সবার কথা বাদ দে, তোর কথা বল, কারণ তোর মতো আর কেউ ওকে চেনে না। আমার মাথাটা ঠিক ছিল না রে, মার এমন একটা অবস্থা দেখে আমি পুরাই ডিপ্রেশনে চলে গেছিলাম। তাছাড়া আমার আলমারিতে আমি সেই কেমিক্যালটা পেয়েছি যেটার কারণে মার আজকে এই অবস্থা, তাই আমিও দিশাকে সন্দেহ করেছিলাম। তোর ঘরের আলমারিতে তো অন্য কেউ এটা রাখতে পারে, আর দিশা কি পাগল যে নিজে অন্যায় করে আবার নিজেই ধরা দিবে? জানি না, আমার মাথায় তখন আর কিছু ঢোকেনি। আমি মনে হয় এখন পাগল হয়ে যাব, এত টেনশন আর নিতে পারছি না আমি। তুই নাকি বিয়ে করবি, করেছিস? বললাম তো আমার মাথাটা একদম ঠিক ছিল না, রাগের মাথায় বলেছি। এখন ওকে কই খুঁজবো বলতো? ওর প্রতি যখন অন্যায় করেছিস তখন শাস্তি তো ভোগ করতেই হবে। ও কি আর ফিরবে না? ও যদি আজকালকের মধ্যে না ফিরে তাহলে আমি যে কি করব নিজে জানি না। ও তো জানে আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, তবু কেন বাড়ি থেকে বের হলো? কেন বের হলো? তুই ওকে মারবি, তোর বাড়ির সদস্যরা দিনরাত অপমান করবে, ওকে তোরা মিথ্যা দোষ দিবে, আবার শুনলাম ও চোখের সামনে বিয়েও করবে। তাহলে ও কেন তোর বাড়িতে থাকবে? কি জন্য থাকবে তুই বল? আমার তো মনে হয় না আর তোর সাথে কথা বলবে বা দেখা করবে, কারণ তুই ওর সাথে অনেক বড় অন্যায় করেছিস। দেখা না করুক, কথা না বলুক, কোনো আপত্তি নাই আমার, কিন্তু ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা সেটা না জানা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। কারণ ও যে রাগী আর অভিমানী, রাগের মাথায় কি যে করলো আল্লাহই ভালো জানে। দিশাকে এত ভালোবাসিস, ওকে নিয়ে এত ভাবিস, কিন্তু বিশ্বাস করলি না কেন? ও তো তোকে বারবার বলেছিল যে সে এ কাজ করেনি, কেন বিশ্বাস করলি না? ঈশান সীমাকে জিজ্ঞেস করলো, দিশা তোর এখানেই আছে তাই না? তা না হলে তুই এত কথা জানলি কিভাবে? না এখানে। ঈশান সীমার কথা কিছুতেই বিশ্বাস করলো না, কারণ দিশা এখানে না আসলে সীমা এত কথা জানলো কি করে? সে দিশাকে খুঁজতে লাগলো। আমি তো শুনলাম ও এখানেই আছে। তুই বাসা চলে যাই ঈশান, দিশা আর যাবে না তোর বাড়িতে। ও ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। একবার অন্তত দেখি ওকে। ও যদি জানে আমি তোকে বলেছি তাহলে আমার উপর খুব রেগে যাবে। তুই টেনশন করতেছিলি তাই বলে দিলাম। ও আছে কোথায় প্লিজ বল না, আমার কষ্টটা বোঝার চেষ্টা কর। আমি বুঝে কি করব, দিশা যদি না বুঝে? ঈশান কিছুতেই আর সীমার বাসা থেকে গেল না। তুই যা ঈশান, কাল আসিস। আজও একটু বাইরে গেছে। বাহিরে গেছে মানে? একা একা যেতে দিলি কেন? আজাইরা দরদ বাদ দে, আগে বল আসল অপরাধীকে খুঁজে পেয়েছিস? না। দিশার মুখে শুনলাম তোর মা অসুস্থ হওয়ার পর থেকে নাকি তোর বোন এরা ওকে নানাভাবে অপমান করতে থাকে, তারপর বলে এখন থেকে নাকি এই সংসার তার, এই ঘর তার। তাহলে বোঝ তোর বোন কতটা স্বার্থপর। দিশা তোর বোনের জন্য বাড়ি থেকে চলে এসেছে, ওর আর সহ্য হচ্ছিল না কিছুতে। তার মানে এই কাজটা ইরা করেছে? তা তো আমি জানি না, দিশা আমাকে যা যা বলছে সেটাই তোকে বললাম। শুধু তাই না, এদিকে নাকি তানিয়াও দিশাকে অপমান করছে। যে তানিয়াকে তোর মাথা মোটা বলতিস, সে তোর বউকে অপমান করার সাহস পেয়েছে। তাহলে তুই বুঝতে পারছিস দিশাকে তুই কতটা নিচে নামিয়েছিস, আর মেয়েটার মনের অবস্থা এখন কতটা খারাপ। ঈশান তার ভুল বুঝতে পারল। সে বলল, আমি আসলে জ্ঞানহারা হয়ে গেছিলাম, দিশার কথা শোনার প্রয়োজনই মনে করিনি। ও কি আমাকে ক্ষমা করবে? দিশা সবথেকে বেশি খারাপ লেগেছে তানিয়াকে বিয়ে করার কথা শুনে। সে বারবার কাঁদছে আর বলছে ঈশান আমাকে কখনোই ভালোবাসেনি, ভালোবাসলে অবশ্যই আমাকে বিশ্বাস করতো, আর তানিয়াকে জীবনে বিয়ের কথা বলতো না। আমার যদি সত্যি তানিয়াকে বিয়ে করার ইচ্ছা থাকতো তাহলে এখনো করিনি কেন? তুই বল। আমি রাগ করে বলেছিলাম, কারণ সেদিন আমি হাতে নাতে প্রমাণ পেয়েছিলাম। তা এখন কি করে বুঝলি দিশা কোনো অপরাধ করেনি? এখন কেন ওকে খুঁজতে বের হয়েছিস? তুই এই কথাটা বলতে পারলি? তুই জানিস না আমি দিশাকে ছাড়া ভালো থাকতে পারবো না।
দিশা যদি আমার জীবনে না থাকে তাহলে আমি নিজের জীবনটাই শেষ করে দেব, সত্যি বলছি। হঠাৎ কলিং বেল বেজে উঠল। সীমা বলল, হয়তো দিশা এসেছে। ঈশান বলল, তুই দাঁড়া, আমি খুলছি দরজা। পাগল হয়েছিস তুই? তুই লুকিয়ে থাক আপাতত। ঈশান সীমার কোনো কথাই শুনল না। সে নিজেই দরজা খুলে দিল। দিশা আর ঈশান কিছুক্ষণ দুইজন দুইজনের দিকে তাকিয়ে রইল। ঈশান দরজাতেই দাঁড়িয়ে রইল। সীমা বলল, ঈশান দরজা থেকে সরে যা, ওকে রুমে আসতে দে। ঈশান হেসে উঠল। দিশা ঈশানকে দেখে সীমার উপর খুব মন খারাপ করলো। তুই আমার নিজের বান্ধবী হয়ে কি করে ঈশানকে বলে দিলি? তুই এটা করতে পারলি? বিশ্বাস কর, আমি বলিনি কিছু ঈশানকে। ঈশান একাই এসেছে। সে পাগলের মতো তোকে খুঁজে বেড়াচ্ছে। কেন আমাকে খুঁজছে কেন? আর আমি ঈশান নামের কাউকে চিনি না। ঈশান চুপচাপ দিশার কথা শুনছে। দিশা রুমে চলে গেল। ঈশান কি করবে এখন বুঝতে পারছে না। সে কোন লজ্জায় ওর সাথে কথা বলবে, কিন্তু ঈশান লজ্জার শরম ত্যাগ করে দিশার রুমে ঢুকলো। অন্যজনের রুমে পারমিশন নিয়ে যে ঢুকতে হয় তা বুঝি আপনি জানেন না? ঈশান দিশার হাত ধরলো আর বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করে তোমাকে দোষারোপ করেছি, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার হাত ছাড়ুন আর রুম থেকে বের হয়ে যান। আমি আপনাকে চিনি না। প্লিজ দিশা, আমার কথাটা একবার শোনো। আমার তোমাকে প্রয়োজন। আমি তোমাকে ছাড়া ওই বাড়িতে থাকতে পারতেছি না। দিশা ঘর থেকে বের হয়ে গেল। ঈশানও পিছু পিছু গেল। আপনি এরকম করছেন কেন? সীমা, তুই কিছু বল। আমি কি বলবো? তোদের ব্যাপার তোরা মিটিয়ে নে। কি বলছিস তুই? আমি তো ওনাকে চিনি না। ঈশান তো চলে যা। দিশা তোকে চিনতে পারছে না। আর যখন চিনতে পারবে তখন আসিস। আমি ওকে আর জীবনেও চিনব না। ওকে যেতে বল, তা না হলে কিন্তু। তুমি আমাকে না চিনলে, না ভালোবাসলে, কিন্তু যদি আমার মাকে একটু ভালোবাসো তাহলে নিশ্চয়ই আমার কথাটা তুমি শুনবে। আমি কোনো কথা শুনবো না। তুমি কি চাও না আসল অপরাধীকে আমরা ধরে ফেলি? যে এত বড় অন্যায় করেছে সে শাস্তি পাক। আমি একা একা পারবো না দিশা, প্লিজ আমাকে হেল্প করো। কেন? আমি তো অপরাধী, যাকে ইতিমধ্যে শাস্তিও দেওয়া হয়েছে। ঈশান দিশাকে এবার জড়িয়ে ধরলো। দিশা ঈশানকে ফেলে দিল। আমি আপনাকে চিনি না, তবুও কোন সাহসে আমাকে ধরেছেন? সরি, আর ধরবো না। তুমি যদি আমাকে মাফ করে না দাও তাতে আমার কোনো সমস্যা নাই। কথা যদি না বলো তবু আপত্তি নাই। তুমি যদি আমাদের বাড়িতে আর না যাও সেটাতেও জোর করবো না, কিন্তু আসল অপরাধীর উচিত সাজা হোক সেটা তো নিশ্চয়ই চাও। প্লিজ না করো না, প্লিজ। আমি কিভাবে সাহায্য করব? তুমি আগে বাসায় চলো, তারপর শিখিয়ে দেব। না, আমি যাব না। আমার নিরাপত্তার দায়িত্ব কে নেবে? মানে কিসের নিরাপত্তা? একটা অচেনা ছেলের বাড়িতে যাব, সেখানে থাকবো। আমার যদি কোনো ক্ষতি হয়? তুমি কোন ক্ষতির কথা বলছো? কে করবে ক্ষতি? আমি তো সবসময় তোমার সাথেই থাকবো। আমি অন্য মানুষের কথা বলছি না, আপনার কথাই বলছি। আপনার মনে যদি শয়তানি জাগে তখন আমাকে কে বাঁচাবে? ঈশান হেসে উঠল। আমি কেন তোমার সাথে শয়তানি করব? আচ্ছা ঠিক আছে, যখন আমাকেই ভয় পাচ্ছ তখন আমি নিজেই থাকলাম না বাড়িতে। তাহলে আপনি আমাকে কেন নিয়ে যাচ্ছেন যেখানে আপনি নিজেই থাকবেন না? আপনি না বললেন আমার সাহায্য লাগবে আপনার? ওকে, আমিও থাকবো। আর কথা দিলাম কোনো ক্ষতি হবে না তোমার। আমার বাড়িতে তুমি সম্পূর্ণ নিরাপদ। পরে কিন্তু আমাকে জোর করতে পারবেন না আপনি। আমি কিন্তু ও বাড়িতে আর কিছুতেই থাকবো না। তোমার যা মন চাই তাই করবে, কিন্তু এখন তো চলো। আপনি বললেই আমি যাব নাকি? আমাকে তো আগে ভাবতে হবে। ঈশান আর কোনো তর্ক করলো না, কারণ যে করেই হোক দিশাকে বাড়ি নিয়ে যেতে হবেই। ঈশান চলে গেল। সীমা দিশাকে বলল, খুব তো বড় গলায় বললি আর যাবি না ওই বাড়িতে। এখন যেতে রাজি হলি কেন? ঈশানের বোন যে আমাকে অপমান করেছিল, তোর মনে নেই? ওনাকে শাস্তি দেওয়ার একটা উপযুক্ত সুযোগ পেয়ে গেলাম, কারণ আমার বিশ্বাস উনি এই কাজ করেছে। অপরাধী ধরা পড়লেই আমি আর ওর বাড়িতে থাকবো না। তাছাড়া আমি একা যাব না, তুইও যাবি আমার সাথে, কারণ ঈশানের উপর বিশ্বাস নেই আমার। আমি গেলে ঈশান রাগ করবে না? আমি কি ওর বউ হিসেবে যাচ্ছি নাকি? আমি তো জাস্ট অপরাধী ধরতে যাচ্ছি। দিশা হাসতে লাগলো। ঈশান আর তোকে আমি তোদের দিক দিয়েও ভালো করে চিনি, বুঝলি? আমাকে এসব শিখাস না। তুই দেখে নিস, আমি এবার আর কিছুতেই দুর্বল হব না। ঈশান আমাকে মেরেছে না, অবিশ্বাস করেছে না, এর শাস্তি তোকে পেতেই হবে। ঈশান পরের দিন আবার গেল দিশার কাছে, কিন্তু দিশা জানালেও তার সময় হলে সে এমনিই যাবে। আপনাকে বারবার আসতে হবে না। এই বলে সে রুমে চলে গেল। ঈশান দিশার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তবুও দিশা ঈশানকে একটিবারের জন্য ভিতরে আসতে বলল না। ঈশান কিছুক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকলো। হঠাৎ সীমা এলো বাসায়। তো এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে যা। ঈশান রুমের ভিতর গেল। আমি একটু বাইরে গিয়েছিলাম। আজকে না দিশার যাওয়ার কথা ছিল, যাবে না? তুই চিন্তা করিস না,
আমরা ঠিক সময় পৌঁছে যাব। আমরা মানে দিশা আর কাকে নিয়ে যাবে? তুই নাকি অপরাধী খোঁজার জন্য দিশাকে নিতে এসেছিস, তাই দিশা আমাদের সবাইকে একটা প্ল্যান বলেছে। তার মানে দিশা শুধুমাত্র অপরাধী খুঁজতেই যাবে? ও আর আমার সাথে থাকবে না? তা আমি কি করে জানবো? দিশা থেকেই শুনিস। সে তো আমার সাথে ঠিক করে কথাই বলে না, কি জিজ্ঞেস করব? আচ্ছা, ওইসব পরে দেখা যাবে, আগে ক্রিমিনালটাকে খুঁজে বের করি। এখন তুই বাসায় যা, আমরা দিশাকে নিয়ে কিছুক্ষণের মধ্যে রওনা দেব। আর তুই আমাদেরকে না চেনার ভান করবি, শুধু বলবি কে আপনারা, তখন আমরা আমাদের পরিচয় দেব। ঈশান আস্তে করে মাথা নাড়ল আর বারবার রুমের দিকে তাকাতে লাগলো, কিন্তু দিশার একবারের জন্য বাহিরে এলো না। সীমা বুঝতে পারলো ঈশান দিশার সাথে কথা বলার জন্য উকি মারছে, তবুও সে ঈশানকে বলল, দেরি করছিস কেন, বাসায় যা। ঈশান চলে গেল। ঈশানের মুখ চোখ দেখে সীমার খুব রাগ লাগলো। বেচারা বইয়ের টেনশনে কখন যে পাগল হয়ে যায়। সীমা দিশাকে বলল, যাই করবি ভেবে চিন্তে করবি। আর আমার মনে হয় ঈশানও শাস্তি পেয়ে গেছে, ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না। তাছাড়া ওর তখন মনের মানসিকতা ঠিক ছিল না, তাই না বুঝে তোর সাথে অন্যায় করেছে। আর তুই কিন্তু বুঝে শুনে অন্যায় করছিস। প্লিজ সীমা, এই ব্যাপারে আমি আর কথা বলতে চাই না। আমি ঈশানকে চিনি না, ওর সাহায্যের দরকার, সাহায্য করতে যাচ্ছি, জাস্ট এটাই। যা ভালো মনে করো তোমরা, তোমাদের দেখে সবাই এতদিন শিক্ষা ভেবে নিয়ে ভাবতাম, এখন দেখছি সব লাভ ম্যারেজের সেম কাহিনী। আগে ইচ্ছে মতো ভালোবাসে, দুজনকে না দেখতে পেরে পাগল হয়ে যায়, অবশেষে বিয়ে করে, ভাবে বিয়ে করে অনেক সুখী হবে। কিন্তু সেই আদার কাতলদের মতো ওরও আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। দিশা কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেল। ঈশান বাসাতেই থাকলো আর বারবার বাহিরের জানালা দিয়ে তাকাতে লাগলো। হঠাৎ দেখতে পেল একটা গাড়ি তাদের বাসার দিকে আসছে। ঈশান বুঝতে পারলো না গাড়ি নিয়ে আবার কে এলো। সে তাড়াতাড়ি করে দরজা খুলে দিল। গাড়ি থেকে নেমে এলো তার কয়েকজন ফ্রেন্ড, সীমা আর দিশা, কিন্তু আরো কয়েকজন অচেনা ছেলে। তারা বাড়ির ভিতরে ঢুকলো। ঈশান হাঁ করে তাকিয়ে থাকলো। তাকে সীমা যে কি শিখিয়ে দিয়েছে তা আর মনে নেই। এক এক করে ঈশানের বাবা, বোন, তানিয়া আর ঈশানের দুলা ভাই, বাড়ির দারোয়ান সবাইকে দাঁড় করানো হলো। অচেনা এক ছেলে বলল, আমার নাম তারেক, আমি অপরাধ তদন্ত বিভাগ থেকে এসেছি। আপনাদের বাসার গার্ডেনের উপর খুব অন্যায় করা হয়েছে। কে করলো, কেন করলো? আপনারা সেটা না খুঁজে দিশাকে অপমান করেছেন। এই জন্য দিশা আমাদের অফিসে গিয়ে সব বলে দেয়, তাই আমরা তদন্ত করার জন্য এসেছি। একজন সদস্য বাড়ির বাইরে যেতে পারবেন না। ঈশানের বাবা বলল, আমার অফিস আছে। 2-1 দিনের ছুটি নিয়ে নিন। আপনি কি চান না আপনার বইয়ের ওপর যারা এই অন্যায় করেছে তাদের শাস্তি হোক? অপরাধী তো দিশাই, তাছাড়া আর কি করবে এমন জঘন্য কাজ? আবার একটা ক্রাইম করলেন আপনি। একজন নির্দোষ মানুষকে দোষ দেওয়াটা অনেক বড় ক্রাইম। ঈশানের বাবা চুপ হয়ে গেল। ঈশান দিশাকে টেনে অন্যখানে নিয়ে গেলেন। কে ইনি? হ্যাঁ, আমাকে ধরছেন কেন? যা বলার সরাসরি বলেন। ইনি একজন অপরাধ তদন্ত বিভাগের অফিসার। এনার কাজই হলো অপরাধীকে খুঁজে পুলিশের হাতে দেওয়া। তারেক বলল, আমার একটা আলাদা রুম চাই। আমি একজন একজন করে জিজ্ঞেস করবো সবাইকে। ঈশান তারেককে একটা রুমে নিয়ে গেল আর তারেক প্রথমেই ঈশানের বাবাকে প্রশ্ন করতে লাগলো। তারেক এক এক করে সবাইকে জিজ্ঞেস করতে লাগলো, কারণ যে অপরাধী তার গলার স্বর শুনেই বোঝা যায় সে যে অপরাধী। কারণ অপরাধী ভয় পেলে তাদের গলার স্বর পরিবর্তন হয়। তো তারেকের সন্দেহ হলো ইরার উপর। কিন্তু তানিয়াকে দেখে তো মনে হলো সে খুব ভয় পাচ্ছে। তাহলে ইরা না তানিয়া কাজটি করেছে? দিশা তারেকের কানে কানে বলল, তানিয়াকে 2-4টা ভয়ের কথা বলে, তাহলেই সব বলে দেবে। তারেক তানিয়াকে আবার রুমে ডাকলো। তুমি এত ভয় পাচ্ছ কেন? না তো। এই মেশিনটা কি আগে কখনো দেখেছো? না। এটা হলো সত্য কথা বলার মেশিন। যতই মিথ্যা বলো না কেন, আমি সত্যটা শুনতে পাবো। বললাম তো আমি খালার সাথে কোনো অন্যায় করিনি। আপনি যতই ভয় দেখান আমি এই কথাই বলবো। খালার সাথে কিছু করনি মানলাম, কিন্তু দিশার সাথে তো করেছো। আমি মেশিনে স্পষ্ট দেখতে পাচ্ছি। তানিয়া সেই কথা শুনে ভয় পেয়ে গেল। তুমি যদি সত্যি বলো তাহলে তোমার কোনো শাস্তি হবে না। তানিয়া কাঁদতে লাগলো। স্যার, আমি খালার তেলে কোনো কেমিক্যাল মেশাইনি, বিশ্বাস করেন। করলাম বিশ্বাস, কিন্তু তুমি এখনো কি লুকাচ্ছ? বলো আমাকে, আমি সাহায্য করব তোমাকে। স্যার, যখন দেখলাম বাড়ির সবাই দিশাকে দোষারোপ করছে তখন আমার মাথায় বুদ্ধি এলো যে এই সুযোগে দিশাকে সবার সামনে অপরাধী করলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তাই আমি সায়ানাইড দিশার নেল পলিশ রিমুভারের বোতলে রাখি। ওয়েট, সাইনাইড তুমি কোথায় পেলে? তুমি নাকি তেলে মিশাওনি সাইনাইড?
আমি ময়লা ফেলতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি ইরা আপার স্বামী একটা বোতল গর্ত করে পুঁতে রাখছে। আমি বললাম, ওটা কি দুলাভাই? তখন উনি বললেন, কে জানি এই কেমিক্যালটা এখানে ফেলে রেখেছে, অন্য কেউ ধরলে তো বিপদ হয়ে যাবে, তাই পুঁতে ফেলছি। দুলাভাই চলে যাওয়ার পর আমি বোতলটা সাবধানে তুলে ঘরে নিয়ে যাই, তারপর এই কাজটা করি। কিন্তু আমি কালার তেলে মেশাইনি সানা। তারেক তানিয়াকে বলল, বাইরে যাও, আর আমাকে যা যা বললে তা কাউকে বলবে না। ঠিক আছে। তারেক এবার ঈশানের দুলাভাইকে ডাক দিল। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি। আপনি তো জানেন আপনার শাশুড়ির সাথে অনেক বড় অন্যায় করা হয়েছে। হ্যাঁ জানি। আপনি সেদিন কই ছিলেন? বাইরে। তাহলে তো আপনাকে দোষ দেওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ। সাইনাইড আপনি দেখেছেন কখনো? না, আমি কিভাবে দেখব? ঠিক আছে, যান আপনি। আর হ্যাঁ শুনুন, যদি কোথাও পড়ে থাকতে দেখেন অবশ্যই আমাদের জানাবেন। ঈশানের দুলাভাই হাঁ করে তারেকের দিকে তাকিয়ে রইল। তারেক বলল, যান আপনি, আপনার বউকে ডাকুন। আপনি কি আমাকে সন্দেহ করছেন? না, আপনি কি করে আপনার মাকে মারতে পারেন? হ্যাঁ সেটাই। কিন্তু আপনার মা অসুস্থ হতে তো আপনি খুব খুশি হয়েছেন, পুরো সংসারটা নিজের আন্ডারে নিয়েছেন, আর স্বামীর বাড়িও যেতে হবে না, এখন এখানেই থাকবেন। তাছাড়া আর কি আছে, মার অনুপস্থিতি তো আমাকেই দেখতে হবে এখন। কেন, দিশা আছে না? আপনার চেয়ে তার অধিকার কিন্তু বেশি। সে আমার মায়ের সাথে অন্যায় করেছে, তারপরেও বলছেন সে সংসারের দায়িত্ব নেবে। আমি যদি বলি আপনি করেছেন, আপনি এই সংসারে থাকার জন্য এমন জঘন্য কাজ করেছেন। কি বলছেন এসব? আমি করিনি। আপনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি অপরাধী, যেহেতু আমরা এর আগেও অনেক অপরাধ ধরেছি। আপনি বললেই হলো নাকি? তাহলে আপনি দিশার সাথে এত খারাপ ব্যবহার কেন করেছেন? বারবার ওর দোষ কেন দিচ্ছিলেন? ও অপরাধী, তাই ওর দোষ দিচ্ছিলাম। এই যন্ত্রটা দেখেছেন? সত্য কথা বলার মেশিন। একবার মাথায় সেট করলে এই যাবৎ যত অন্যায় করেছেন সব বেরিয়ে আসবে। এখন ভেবে দেখুন, সব অপরাধের শাস্তি ভোগ করবেন না এখন সত্য কথা বলবেন? বিশ্বাস করুন, আমি কিছুই করিনি। আমি শুধু দিশাকে অপমান করেছি, কারণ যখন দেখলাম মা অসুস্থ, এদিকে আবার দিশা অপরাধী, তাই এই সংসারের দায়িত্ব তো এখন আমারই পাওয়ার কথা, তাই দিশাকে অপমান করেছি, আর কিচ্ছু না। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আপনি অনেক আগে থেকে দিশার উপর শত্রুতা করেছেন। দিশা রান্না শেষ করে ঘরে গেলে আপনি তরকারিতে লবণ চাল দিয়ে যেতেন, তাই না? আবার আপনার মাঝে পেছলে পড়ে গিয়েছিল, সেই তেলটাও আপনি ফেলেছেন, তাই না? এরা চুপ করে আছে। চুপ করে আছেন কেন? সত্য বলুন। হ্যাঁ। আপনি যদি এত অন্যায় করতে পারেন, আর এই কাজটা করতে কতক্ষণ? আপনি ভুল ভাবছেন। আমার উদ্দেশ্য ছিল দিশাকে অপমান করা, কারণ সবাই ওকে হঠাৎ করে খুব ভালোবাসতে শুরু করলো, তাই এমন করেছি। কিন্তু মার সাথে আমি এই কাজ করিনি। আপনার হাজবেন্ড কি সেদিন বাসায় ছিল যেদিন এই ঘটনা ঘটেছিল? না, ছিল না। ভালো করে ভেবে বলুন। সকালে উঠেই বাইরে গিয়েছিল, পরের দিন এসেছে। যান আপনি। তারেক আর তার সহকর্মীরা মিলে ভাবতে লাগলো। এদিকে ঈশান দিশাকে ঘরে আটকিয়ে রেখেছে। দিশা শুধু বলছে, ঈশান, বাইরে যেতে দাও আমাকে। না, আগে বলো এমন করছো কেন তুমি? আমি তো সরি বলেছি, ভুল হয়ে গেছে সেটাও বলেছি। সরি বললে কি ক্ষমা করে দেবো নাকি? তুমি আমার সাথে অনেক অন্যায় করেছো, আমাকে বিশ্বাস না করে আমাদের ভালোবাসার অপমান করেছো, আমাকে অনেক মেরেছো, যেমন করে অন্যান্য পুরুষ মানুষ বউদের উপর নির্যাতন করে, আর আমি বউ হয়ে থাকা অবস্থাতে তুমি অন্য মেয়েকে বিয়ে করবে বলে জানিয়ে দিয়েছো। আমি কি ভুলে গেছি? সব কিছুই ভুলিনি, আমি কখনোই তোমাকে ক্ষমা করবো না। ঈশান দিশাকে জড়িয়ে ধরলো। প্লিজ দিশা, প্লিজ, আমার মন মানসিকতা ভালো ছিল না, প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। ছাড়ো বলছি, চিৎকার করবো কিন্তু। কোনো লাভ নাই, সবাই জানে আমরা স্বামী স্ত্রী। বাহিরা সবাই অপেক্ষা করছে, আমাকে যেতে দাও। না, আমি তোমাকে আর যেতে দেব না, দেখি তুমি কি করে যাও। এই বলে ঈশান দিশার ঠোঁটে কিস করতে লাগলো, আর দিশা ঈশানকে দিল জোরে এক কামড়। উফ, কি হলো এটা? শত্রুর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার নিনজা টেকনিক। এই বলে দিশা রুম থেকে বের হয়ে গেল। ঈশাও পিছু পিছু গেল। দিশা দাঁড়াও। দিশা। দিশা তারেকের কাছে গেল। কি হলো, পেলেন কোনো তথ্য? হ্যাঁ, অনেক তথ্যই তো পেলাম, আসল ক্রিমিনাল কি এখনো বুঝতেছি না। তারেক দিশাকে সব কাহিনী বলল। দিশা শোনার সাথে সাথে বলল, তাহলে তো পেয়ে গেছেন আসামি। কিভাবে? আমাদের দুলাভাইয়ের জীবনেও তো ময়লা ফেলার জায়গায় যায় না, আর উনি নাকি আবার নিজে পুঁতে রেখেছেন কেমিক্যাল। ব্যাপারটা সন্দেহজনক। তা উনি সেদিন কেন গিয়েছিলেন জিজ্ঞেস করেছিলেন? ওনাকে তো আমি সন্দেহের লিস্টে রেখেছি, এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। ওনাকে ডাকেন, জিজ্ঞাসা করুন। তারেক ঈশানের দুলাভাইকে ডাকতে পাঠালো, কিন্তু তাকে কেউ খুঁজে পেল না। সবাই খুঁজতে লাগলো। এদিকে ইরা শুধু তার স্বামীকে বকতে লাগলো। মা সেই জন্য একে বোকা বলে,
তা না হলে কেউ আসামির মতো পালিয়ে বেড়ায়? এখন তো সবাই তাকে সন্দেহ করবে। ঈশানের দুলাভাই পালাইছে, কিন্তু কিভাবে পালাইলো? চারিদিকে সবাই খুঁজতে লাগলো। এদিকে তারেক ঈশানকেও সমস্ত কাহিনী বলে দিল। ঈশান তানিয়াকে বলল। তুইও আছিস এর ভিতর? তানিয়া মাথা নিচু করে উত্তর দিল। তোরা তো সবাই দিশার দোষ দিচ্ছিস, তাই আমি এই কাজ করেছি। ঈশান তানিয়াকে একটা চড় মারল। তানিয়া কাঁদতে লাগলো আর বলল, এই দিশার কারণে বারবার আমার বিয়ে ভেঙে যাচ্ছে। এই দিশাই আমার জীবনের সবকিছু কেড়ে নিয়েছে। বের হ, বাড়ি থেকে বের হ। তানিয়া, তুই এত শয়তান কেমনে হলি? ছি, বিশ্বাসই হচ্ছে না। আপনি মনে হয় খুব সাধু, দিনে রাতে অপমান করতেন দিশাকে। আপনার কথা শুনেই তো দিশা বাড়ি থেকে চলে গিয়েছিল। ছোট মুখে এত বড় কথা! চুপ কর তুই। আর তোর স্বামী কই? তাড়াতাড়ি ডেকে আন, তা না হলে তুইও কিন্তু আর রেহাই পাবি না। দুইজনকে পুলিশে দেব। ঈশানের বাবা ইতিমধ্যে জ্ঞান হারিয়ে ফেলেছেন। কি বলছে এরা এসব? ইরার স্বামী কেন হে কাজ করলো? বিয়ে হওয়ার পর থেকে এই বাড়িতেই থাকছে, খাচ্ছে, আর এই বাড়ির সাথেই এত বড় বেইমানি? ঈশানের বাবা দিশার কাছে অনেক ক্ষমা চাইল। দিশা বলল, ঠিক আছে বাবা, আমি কিছু মনে করিনি। মানুষের ভুল হতেই পারে। আমারও তো ভুল হয়েছে, আমাকেও ক্ষমা করে দাও। না, তোমার ক্ষমা নেই। তুমি আমাকে সবার থেকে বেশি চিনতে, অনেক দিন ধরে চিনতে। সবাই যে ভুল করেছে, তুমিও কেন সে ভুল করলে? এই জবাব দাও আগে। ঈশান কি করবে এখন? কারণ দিশা ঠিকই বলেছে, সবাই যে ভুল করতে পারে সে সেই ভুল করতে পারে না। কারণ সে দিশাকে অনেক বছর থেকে চেনে। তবুও কেন যে এই ভুলটা করলো নিজেই নিজেকে প্রশ্ন করলো। সবাই চলে গেল। এদিকে ঈশানের দুলাভাইকে খোঁজার জন্য পুলিশ পাঠানো হয়েছে। দিশা সীমার সাথে আবার চলে গেল। ঈশান এবার আর তাকে বাধা দিল না, কারণ কারো মনের বিরুদ্ধে জোর করা ঠিক হবে না। ঈশানের দুলাভাই বেশি দূর পালাতে পারেনি, তাকে পুলিশ ধরে ফেললো। কিন্তু তাকে দুই একটা চর দিতেই আসল সত্য বের হয়ে আসলো। ইরার স্বামী বলল, আমি এসবের কিছুই জানি না। ইরা আমাকে একটা কাগজ দিয়ে বলল ওষুধের দোকান থেকে এটা কিনে আনো। আমি কাগজটা খুলেও দেখিনি, কিন্তু দোকানদার বলল নাই এটা। আমি চলে আসতে ধরলাম, হঠাৎ দোকানদার বলল এটা হবে না, তবে অন্য প্রোডাক্ট হবে। আমি বললাম হলেই হলো। সেটা নিয়ে আমি ইরাকে দিই। আমি আর কিছু জানি না, বা ইরাকে জিজ্ঞেসও করিনি সে এটা দিয়ে কি করবে। এবার একটা মহিলা পুলিশ ইরার কানে দুইটা চর দিল। ইরা চুপ হয়ে থাকলো, আবার গালে দুইটা চর মারলো। ইরা কাঁদতে কাঁদতে বলল, আমার বাবার বাড়ি, আর আমাকেই দিন রাতে ছোট হয়ে থাকতে হয়? আর কোথা থেকে উড়ে এসে অচেনা অচেনা মেয়ে পুরো সংসারের মালিক হয়ে বসে আছে? আমি তো মার কোনো ক্ষতি করতে চাইনি। আমি শুধু দিশাকে কষ্ট দিতে চেয়েছিলাম। আর আমার এক বোকা স্বামী ওকে আনতে বলেছিলাম হাত চুলকানির ওষুধ, যা ধরার সাথে সাথে চুলকানি শুরু হবে। ও কিছু না বুঝে সাইনিড কেমিক্যাল এনেছে। কিন্তু কথায় আছে, রাখি আল্লাহ মারে কে। ক্ষতি করতে চাইলাম দিশার, ক্ষতি হলো আমার মায়ের। এই বলে ইরা জোরে জোরে কাঁদতে লাগলো। ঈশান নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। সে এসব কি শুনছি? ইরা এসব কি বলছে? সবাই অবাক হলো ইরার কথা শুনে। দিশাকে একটু শাস্তি দেওয়ার জন্য আজ তার নিজের মা সারা জীবনের জন্য অচল হয়ে পড়ে থাকলো। পুলিশ ইরা আর তার স্বামীকে ধরে নিয়ে গেল। পুরো বাড়িটা কিছুক্ষণের মধ্যে একদম ফাঁকা হয়ে গেল। এখন বাড়িতে শুধু ঈশান আর তার বাবা থাকলো। ঈশান ঠিক করলো তার বাবার অফিসে জয়েন করবে। এভাবে একা একা আর কতই বা বসে থাকে। ঈশান চাকরি করতে জয়েন করলো। এদিকে দিশাও বসে থাকলো না, সে তার বান্ধবী সীমার অফিসে জয়েন করলো। এভাবেই চলছিল। ঈশান আর দিশাকে ফিরিয়ে আনতে চায় না, আর দিশাও নিজের থেকে যায় না। কিন্তু ঈশানের বাবা সেটা কিছুতেই মানতে পারলেন না। এভাবে ছেলে মেয়ে দুইটা চোখের সামনে কষ্ট পাচ্ছি, তা কি করে সহ্য করা যায়? একদিন ঈশানের বাবা নিজেই গেল দিশাকে আনতে। দিশা কোনো উত্তর দিল না, সে হ্যাঁ বা না কিছুই বলল না। দিশা মা, ভুল সবাই করেছে, আমিও ভুল করেছি, ঈশানও করেছে। আমাদের ফ্যামিলির সবাই তোমার সাথে অন্যায় করেছে, সেজন্য সবার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু ঈশান যে তোমাকে ভালোবাসে, তোমাকে ছাড়া তার জীবন যে অপূর্ণ, সেটা কি বিশ্বাস করো? যদি ঈশানের ভালোবাসা নিয়ে তোমার সন্দেহ হয়ে থাকে, যদি ওর সাথে হাত থাকার ইচ্ছা না থাকে, তাহলে ওকে ডিভোর্স দিয়ে দাও। এভাবে বিবাহিত দুইজন ছেলে মেয়ে আলাদা থাকা জায়েজ না, এটা সমাজের চোখেও খারাপ দেখায়। এখন সিদ্ধান্ত তোমার হাতে। যদি ঈশানের বউ হয়ে সারা জীবন কাটাতে চাও, তাহলে ফিরে এসো, আর ঈশানকে কষ্ট দিও না। ছেলেটার মুখের দিকে আমি তাকাতে পারছি না। ঈশানের বাবা বলল। এই বলে ঈশানের বাবা কেঁদে ফেললো। দিশা চুপ করেই থাকলো, তার চোখ দিয়েও পানি পড়ছে। সে তো নিজেই ঈশানের জন্য পাগল, সে তো নিজেই তাকে ছাড়া ভাবতে পারে না কিছু। কিন্তু আজ এমন এক অবস্থায় এসে দুইজন দাঁড়িয়েছে যে দুইজন দুইজনকে ছাড়া দিব্যি চলাফেরা করছে।
হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু কেউ প্রকাশ করছে না। ঈশানের বাবা চলে গেল। দিশা চিৎকার করে কেঁদে উঠল। এমন তো হবার কথা ছিল না। তাদের এত বছরের সম্পর্ক, এত ভালোবাসার বন্ধন, এত এত বিশ্বাস, এত এত স্মৃতি, সব আজ চাপা পড়ে আছে কিছু মানবিমানের কাছে। পরের দিন দিশা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। হঠাৎ ঈশান আসলো। সে কোনো কথা না বলে চুপচাপ বসে পড়ল। দিশা তো ঈশানকে দেখে অবাক। ঈশান এসেছে? কেউ কারোর সাথে কথা বলছে না, মনে হচ্ছে কত অচেনা দুইজন। সীমা বলল, দিশা কখন যাবি? হলো তোর? কিন্তু বাইরে এসে দেখে ঈশান তুই। মানে? কিসের মানে? দিশা নাকি আজ বাড়ি যেতে চেয়েছে, সেই জন্য নিতে এলাম। সীমা তো অবাক। আমি তো জানি না। বাবা তো বলল দিশাকে নিয়ে আয়, আজও আসবে। কি বলিস? কখন বলেছে? দিশা তো নিজেই অবাক। সে একবারের জন্য যেতে চায়নি। কি হলো, চুপচাপ আছো যে, যাবে না? দিশা মাথা নাড়ল। দিশা অনেক চিন্তা করে দেখলো, যদি আজকেও সে না যায় তাহলে তার শ্বশুর অনেক মন খারাপ করবে। তার শ্বশুর তার উপর কতটা বিশ্বাস করে ঈশানকে পাঠিয়েছে যে দিশা আজ বাড়ি আসবে। দিশা ঈশানকে বলল, তুমি চলে যাও এখন, কারণ আমি অফিসে যাব। অফিস ছুটি হলে নিজেই চলে যাব। আমিও তো অফিসে যাব, ঠিক আছে? এই বলে ঈশান চলে গেল। সীমা বলল, তুই যখন যেতে চাইছিলি সে আমি একবারও শুনলাম না। যেতে চাইনি। ঈশান না বললে তুই তোর শাশুড়িকে বলেছিস আজকে যাবি? বাবা মিথ্যে বলেছে ঈশানকে, যাতে ঈশান আবার আমাকে নিতে আসে। তুই যেতে রাজি হলে যে? ঈশান অনেক কষ্টে আছে, ও আমার দিকে একবারও তাকায়নি, কারণ আমার দিকে তাকালেই আমি ওর ছলছল করা দুটো চোখ দেখে ফেলবো। আমি কিন্তু তোকে অনেকবার বলছি যে ঈশানকে আর কষ্ট দিস না, ও ভুল করছে, সেটা তোকে বারবার বলেছে, তবুও শুনিসনি। বাধ্য সব পুরনো কথা, চল অফিসে যাই। দিশাও অফিসে চলে গেল। দিশা কিছুতেই কাজে মনোযোগ দিতে পারছে না। এদিকে অফিসটাও ছুটি হচ্ছে না। অন্যদিকে ঈশান তার বাবাকে বলতেও পারছে না যে তাকে আজ একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কিন্তু তার বাবা নিজেই ঈশানকে বলল, আজ বাড়ি যা, কাল ঠিক সময়ে অফিস আসিস। ঈশান তার বাবার দিকে তাকিয়ে বলল, সে বাড়ি এখনো আসেনি, অফিসে আছে। ঈশানের বাবা বলল, তাতে কি হয়েছে, যাবো তো। ঈশান আর কোনো কথা না বলে বাড়ি চলে গেল। সে নিজের রুমে ঢুকতেই দেখে রুমটা আজ গোছানো। কে গুছিয়ে রাখলো? সে দৌড়ে তার মায়ের রুমে গেল। যা ভেবেছে সেটাই। দিশা তার আগেই এসেছে। দিশা তার শাশুড়ির রুমে ঢুকে নার্সের সাথে কথা বলছে। ঈশান রুমে ঢুকলো। কিছু হয়নি স্যার, ম্যাডাম এমনিতে জিজ্ঞেস করছিলেন এখন কেমন অবস্থা ওনার। ঈশান আর কোনো কথা না বলে রুমে চলে গেল। দিশাও কিছুক্ষণ গল্প করে রুমে চলে গেল। কেউ কারোর সাথে কথা বলছে না, মনে হচ্ছে কেউ কাউকে চেনে না। ঈশান বুঝতে পারছে না কিভাবে কথা বলা শুরু করবে। দিশাও বুঝতে পারছে না কি বলবে। দিশা ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। ঈশান গিয়ে খুলে দিল। ঈশান গিয়ে দেখে তার ফ্রেন্ডরা এসেছে। তোরা? বিরক্ত করলাম? না না, মনে মনে তো বিরক্তই হয়েছিস। মনের খবর যখন এতই পড়তে পারোস তাহলে এসেছিস কেন? না এসে রাখতে পারলাম না, ভাবলাম বন্ধু থেকে আজ একটা ট্রিট না নিলেই নয়। চল না আজ বাইরে গিয়ে ঘুরে আসি। না যাব না। দিশাও খুশি হবে, চল সবাই মিলে যাই। ঈশান অনেকগুলো টাকা বের করে তাদের ফ্রেন্ডদের দিল আর বলল, তোরা নিজেরাই আনন্দ কর, গিয়ে যা এখন। দোস্ত পরে যাই, দিশার সাথে একটু দেখা করি। দিশা ফ্রেশ হচ্ছে, ও এখন কথা বলবে না, তোরা যা তো। এই বলে ঈশান দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আবার কলিং বেল বাজলো। ঈশান খুলে দিল। আবার কি? দোস্ত 2টা নোট শর্ট পড়েছি, আর 2টা নোট দিই, তাহলে মনের মধ্যে একটা পার্টি দিতে পারবো। ঈশান রাগ না করে দিয়ে দিল। ঈশান রুমে চলে গেল। দিশা গোসল করে বের হয়েছে। দিশা চুল ঝাড়তেছে। ঈশান দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো। দিশার কেমন জানি লজ্জা লাগতে লাগলো, আর বলতে ইচ্ছে করলো, জীবনেও কি চুল ছাড়া দেখোনি, ওভাবে তাকিয়ে আছো কেন? কিন্তু দিশার সংকোচ হতে লাগলো। সে কিছুই বলল না। ঈশান আর চুপ করে না থেকে বলল, তোমার না অফিস 5টায় ছুটি হয়, আজ এত তাড়াতাড়ি ছুটি হয়েছে? দিশা ঈশানের দিকে তাকালো আর বলল, তোর অফিসকে প্রতিদিন এই দুপুরেই ছুটি হয়? আমি আজ একটু তাড়াতাড়ি আসলাম। আমিও তাড়াতাড়ি আসলাম। কেন? তুমি কেন তাড়াতাড়ি এসেছো? ঈশান কোনো উত্তর দিল না। হঠাৎ আবার কলিং বেল বেজে উঠল। কে আবার এলো? আমি খুলে দিচ্ছি। থাক, লাগবে না, আমি দিচ্ছি। ঈশান গিয়ে দেখে তার বাবা এসেছে। বাবা, তুমি এত তাড়াতাড়ি? দিশা এসেছে? হ্যাঁ। কই? এই বলে ঈশানের বাবা দিশার কাছে গেল।
খুব ভালো লাগছে তোমাকে দেখে, বাড়িটা মনে হচ্ছে ভরে গেছে। বাবা কিছু খাবার করে দেবো? এসে রান্না করবে, আজ বাইরের খাবার খাবো। ঈশান বাইরে থেকে কিছু কিনে আনতো। আমি আবার কখন যাব? অন্য কাউকে বলো। বাইরের লোকের হাতে খাবার আনতে দেবো না আমি, তুই যাবি আনতে, তাড়াতাড়ি আন। তার আর কি দরকার, তার চেয়ে আমরা সবাই মিলে খেয়ে আসি। বুদ্ধিটা কিন্তু খারাপ না। যাও তোমরা দুজন রেডি হয়ে নাও। আপনি যাবেন না? না, আমি আবার কেন যাব, তোমরাই যাও। তাহলে আমিও যাব না। তোমার শাশুড়িকে রেখে একা যাওয়া ঠিক হবে না, তুমি আর ঈশান গেলেই হবে। দিশা রেডি হলো, কিন্তু ঈশান হঠাৎ করে দিশাকে জড়িয়ে ধরলো। দিশা কোনো কথা বলল না। ঈশান দিশার কপালে একটা কিস করলো। কি হলো? তুমি আমায় ছাড়া এতদিন কি করেছিলে? দিশা কোনো উত্তর দিল না। আমি এটা ভাবতেও পারিনি এতদিন এভাবে আলাদা থাকবো। আর যদি কখনো এভাবে ছেড়ে চলে যাচ্ছ, তাহলে আমি নিজেকে শেষ করে দেব। কি বলছো এসব? আর যাব না কোথাও। শুধু কি তোমারই কষ্ট হয়েছে? আমার বুঝে হয়নি? আমি যে কি করে এত দিনগুলো কাটিয়েছি তা শুধুমাত্র উপরওয়ালাই জানি। আজ থেকে আমাদের সংসার নতুনভাবে শুরু করব, যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, কোনো রাগ অভিমানও থাকবে না, আর কোনো ঝগড়াও না, অনলি ভালোবাসা থাকবে। ঝগড়া তো থাকবেই, ঝগড়া না করলে ভালোবাসা হবে কি করে? তাহলে চলো আরেকটু ঝগড়া করি, তারপর না হয় ভালোবাসবো। না, এখন ঝগড়া করার কোনো মুড নেই, বাইরে থেকে এসে তারপর। ঈশান আর দিশা বাহিরে গেল বেড়াতে।